আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের জটিল সংখ্যার প্রবলেম সলভিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা জয়েন করছো একটু আমাদের লাইভটা শেয়ার করে দাও, তোমরা পেজ থেকে শেয়ার করিও। যারা জয়েন করছো আমাদের লাইভটা শেয়ার করে দাও এবং বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দাও। আর আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আজকে আমরা জটিল সংখ্যার অনেকগুলো এই যে সমস্যার সমাধান করব, যে তোমাদের যে সকল জিজ্ঞাসা ছিল সবগুলো আমরা ইনশাল্লাহ আজকে সলভ করব। আমি স্লাইডে তোমাদের সবগুলো কোয়েশ্চেন রাখছি, তবে মনে হচ্ছে আমরা আজকে একদিনে শেষ করতে পারবো না সবগুলা। সেক্ষেত্রে আমরা অল্প কিছু জিনিস প্রয়োজনে পরে দিব, মানে হচ্ছে আগামী ক্লাসেই। সো সবার কী অবস্থা আগে বলো, এই যে তোমাদের পড়াশোনা কেমন চলতেছে, কী অবস্থা তোমাদের একটু কমেন্টে জানাও। কার কী অবস্থা একটু কমেন্টে জানাও। জি ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো। ওকে, তাহলে আমাদের সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো, সব কিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। আর যারা এখনও শেয়ার করে না একটু কষ্ট করে শেয়ার করে দাও, যারা শেয়ার করে না একটু কষ্ট করে শেয়ার করে দাও। আমরা এক্ষুনি আমাদের ক্লাস শুরু করব। আমরা জটিল সংখ্যায় তোমাদের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো একটা একটা করে ডিসকাস করব। হ্যাঁ, সবগুলো প্রবলেম ইনশাল্লাহ আমরা ডিসকাস করব, সবার আনসার পাবা। তবে হয়তো অনেকগুলো প্রবলেম, তো হয়তো আজকে একদিনে সবার প্রবলেমের আনসার নাও পাইতে পারো। সো আমাকে সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। আমি এখন স্টার্ট করতেছি। সো আমি স্টার্ট করতেছি। ওকে, আমি স্টার্ট করতেছি। আর তোমরা কোথাও প্রয়োজন হলে সেখানে স্ক্রিনশট তুলে নিও। হ্যাঁ, কোথাও যদি প্রয়োজন হয় তোমরা স্ক্রিনশট তুলে নিও। সো দেখো, প্রথমত আসো, প্রয়োজনে তোমাদের আমি পেইড গ্রুপের স্লাইডটা দিয়ে দিব। আচ্ছা, প্রথমে একজনের প্রশ্ন করছিল হচ্ছে, আমি তোমাদের কমেন্ট যেটা সেটাকে কপি করে বসাইছি, বানানে কোনো ভুল থাকলে সেটা তোমাদেরই ভুল। জটিল সংখ্যার ক্ষেত্রে মডুলাস আসলে কি, এটা কোনো দূরত্ব আর এটার একক কী। সো এখানে আমাকে প্রথম যে প্রশ্নটা করা হলো, জটিল সংখ্যার ক্ষেত্রে মডুলাস বলতে আসলে কী মিন করে। তো আমি তোমাকে আগে বলি, মডুলাস বলতে আমাদের দূরত্বই মিন করে। তো দূরত্ব মিন করলে তাহলে তার একটা একক থাকা উচিত। দূরত্বের এককটা কী? তো আমি তোমাকে তার জন্য বলবো হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের কথা তুমি চিন্তা করো। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি চিন্তা করলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন এখানে কোনো একটা আমাদের বিন্দু আছে, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই মূল বিন্দু থেকে এই বিন্দুটির যে দূরত্ব, এটাকেও আমরা মডুলাস বলতে পারি বা তার মান বলতে পারি। এখন আমরা বলার সময় কি বলি, সে এক্স, এই যে এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এগুলো কিন্তু প্রত্যেকটা দূরত্ব মিন করে। এই বিন্দুটা এক্স অক্ষের দিকে এতটুকু দূরে, এই বিন্দুটা এক্স অক্ষের দিকে এতটুকু দূরে। এই যে এত একক, আমরা লেখার সময় কিন্তু লিখি একক, এত একক। এখন দূরত্বের একক এখানে মিটার না সেন্টিমিটার, ওটা আমাদের চিন্তা করে লাভ নেই। আমরা যখন স্থানাঙ্ক ব্যবস্থায় যাব সেখানে আমরা মিটার সেন্টিমিটারের চিন্তা করি না, সেখানে ডিপেন্ড করে হচ্ছে তুমি গ্রাফে ড্র করলে প্রতি এক গড় সমান কত একক ধরতেছো, এটাই মেন কথা। তো আমরা এটাকে একক ধরবো, আমরা এটাকে কী ধরবো, একক ধরবো। এবার যদি তুমি জটিল সংখ্যায় যাও তাহলে তো আর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা না, সেখানে হচ্ছে আমাদের আরগান চিত্র। তো আরগান চিত্র যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের এক্স অক্ষটা হচ্ছে আমাদের বাস্তব অক্ষ আর ওয়াই অক্ষটা হচ্ছে আমাদের অবাস্তব অক্ষ। এখন আমি যদি বলি এখানে একটা সংখ্যা আছে, এটা মনে করা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এক্স অক্ষের দিকে আমাদের এইদিকে যদি আমি চিন্তা করি, এইদিকে কতটুকু একক, এইদিকে এক্স একক আর এইদিকে ওয়াই একক। এই যে আমার আই দ্বারা মিন করতেছে সে অবাস্তব অক্ষের দিকে। তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দুটার যে টোটাল দূরত্ব, এটাই হচ্ছে তার মডুলাস, এটাই হচ্ছে তার কি মডুলাস। তাহলে মডুলাস কত একক, মডুলাস সমান √x² প্লাস y²। কিন্তু আমার কথা হচ্ছে এখানে আমাকে, যেহেতু আমরা জটিল সংখ্যা করতেছি, জটিল সংখ্যার এখানে আমরা আলাদা করে তোমাকে বলার দরকার নাই এটা এত একক। হ্যাঁ, সিম্পল আমরা মডুলাস বের করলে বুঝে যাবে যে এটা আমার এটা দূরত্ব মিন করে। সো তোমাকে আলাদা করে এখানে একক বলার প্রয়োজন নাই। তবে আমরা একক বললেও বলতে পারি, কিন্তু আমরা জটিল সংখ্যার মধ্যে আমরা এই জিনিসটি ইউজ করি না, আমরা একক বলি না। আশা করি প্রশ্ন কী করছো আমি জানি না, যেই প্রশ্ন করছো তোমার আনসার আশা করি ক্লিয়ার। মডুলাসটা আসলে হচ্ছে মূল বিন্দু থেকে কোনো একটা, আমাদের আরগান চিত্রে মূল বিন্দু থেকে কোনো একটা জটিল সংখ্যার যে দূরত্ব, সেই সরাসরি দূরত্বটা হচ্ছে মডুলাস। আর মডুলাসটা একটা দূরত্ব নির্দেশ করে, তাকে আমরা নর্মালি একক বলতে পারি। হ্যাঁ, ওকে। যেরকম ক্ষেত্রফলকে আমরা বলতে পারি বর্গ একক আর আয়তনকে আমরা বলতে পারি হচ্ছে ঘন একক। তাহলে এটা আমাদের 1 নম্বর প্রশ্ন গেল। সো আমরা ধারাবাহিকভাবে বাকিগুলো বলবো গেল। আচ্ছা, এবার আসো হচ্ছে আমাদের পরের প্রশ্ন।
এই প্রশ্নটা আমরা আমাদের অনেকে এই প্রশ্নটা সবচেয়ে বেশি পার্সন এই প্রশ্নটা আমাকে করছে যে এই যে বুয়েটের এই ম্যাথটা বুয়েটের 17-18 সেশনের এই ম্যাথটা, হ্যাঁ। সো এখানে প্রশ্নটা তোমরা একটু দেখবা, এখানে বাম দিকে প্রশ্ন লেখা আছে, প্রশ্ন লেখা হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু হচ্ছে 3 + 3i ডিভাইডেড বাই 2 + 3i প্লাস 1 + 5i ডিভাইডেড বাই 1 - 2i। এখন মেইন কথা হচ্ছে তুমি বুঝতেই পারতেছো আমরা তোমাদেরকে অয়লারের সমীকরণের সাহায্যে বলছিলাম কোনো একটা জটিল সংখ্যা যদি x + iy হয় এই জটিল সংখ্যাটাকে আমরা এভাবে লিখতে পারি আর ই টু দি পাওয়ার আই থিটা, যেখানে আর ই টু দি পাওয়ার আই থিটা সমান হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা। এটা তোমরা খুব ভালো করেই জানো। এখন এই যে আমি জটিল সংখ্যাকে এভাবে রিপ্রেজেন্ট করলে আমাকে আলাদা করে মডুলাস বের করতে হয়, আলাদা করে আর্গুমেন্ট বের করতে হয়। এই যে এই জটিল সংখ্যাটা সমান, আমি যদি বলি এটা সমান হচ্ছে এটা, দ্যাট মিনস হচ্ছে এটার মডুলাস হচ্ছে আর, আর্গুমেন্ট হচ্ছে থিটা। তাহলে এখানে আর ই টু দি পাওয়ার আই থিটা দ্বারা প্রকাশ করলে এই আরটা মিন করে তার মডুলাস, থিটাটা মিন করে তার আর্গুমেন্ট। এর মানে তোমাকে এখানে কি বলছে দেখো, আর ই টু দি পাওয়ার আই থিটা সমান এটা, এর মানে এটা পুরোটা একটা জটিল সংখ্যা আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে বলা হলো আর ও থিটা এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করতে বলছে? আর ও থিটা এর মান। প্রশ্ন হচ্ছে আর এবং থিটা দ্বারা কি মিন করে? আর এবং থিটা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট। এর মানে এক কথায় তোমাকে যদি আমি প্রশ্ন এটা করতাম, মনে করে এটা এতটুকু যদি প্রশ্ন করতাম এই জটিল সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করো, নিশ্চয়ই তোমরা বের করতে পারতা। কীভাবে বের করতা? তোমরা প্রথম হচ্ছে এখানে লসাগু নিতা, কারণ হচ্ছে আমাকে তো প্রত্যেকটা জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট বের করতে হলে তাকে a + ib আকারে রূপান্তর করতে হবে মডুলাস আর্গুমেন্ট বের করতে হলে। তাহলে আমার পুরোটাকে একসাথে করে একটা জটিল সংখ্যা বানাইতে হবে। তাহলে আমরা সেই জিনিসটা করব কিভাবে? এই যে দেখো, এই যে তোমার এখানে একজন সলভ করে দিছে, আমি সেটাই কপি করে এখানে বসাইছি যে তোমার এই দুইটার ক্ষেত্রে আমরা লসাগু নিলাম। লসাগু নেওয়ার পর এরপর তোমরা গুণ করবা, গুণ করে এদেরকে এই যে 3 দিয়ে দুইটাকে গুণ করো, 3i দিয়ে দুইটাকে গুণ করো, এগুলো তোমরা জানো। গুণ করার পর ক্যালকুলেশন করলে এটা আসবে। সেখান থেকে আমরা যে কাজটা করলাম, তাহলে আমি ওভারঅল পাইলাম হচ্ছে 10i - 4 ডিভাইডেড বাই 8 - i। এখন আমরা একটা জটিল সংখ্যাকে a + ib আকারে রাখবো। a + ib আকারে রাখা মানে হচ্ছে হরে কোনো কমপ্লেক্স থাকতে পারবে না। হরে কমপ্লেক্স কিন্তু আছে, এখানে কি আছে? 8 + i আছে। তাহলে আমরা জানি হরে যদি কমপ্লেক্স নাম্বার থাকে সেই ক্ষেত্রে তাকে জেনারেল ফর্মেটে আনতে হলে কি করতে হয়? তার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হয়। 8 - i এর অনুবন্ধী কে? 8 + i। তাহলে 8 + i দ্বারা উপরে নিচে গুণ করলাম। এরপর ক্যালকুলেশন করলে শেষ পর্যন্ত তুমি আনসার পাইলে হচ্ছে এটাকে আমরা লিখতে পারি 76 এখানে আমাদের ক্যালকুলেশন করে যা আসে, এখানে কত আসছে? 76i - 42। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে -42 ডিভাইড বাই 65 প্লাস i ইন্টু 76 ডিভাইড বাই 65। তাহলে এটা হচ্ছে a এর মান, এটা হচ্ছে b এর মান। তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি বের করে ফেলতে পারি r = √a² + b²। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম। এর মানে এই যে বিশাল একটা রাশি দেখতে পাচ্ছ, এটাকেই আমরা লিখতে পারি হচ্ছে -42 ডিভাইডেড বাই 65 প্লাস i ইন্টু 76 প্লাস 65। এর মানে ক্যালকুলেশন করে আমি এরকম একটা ফর্মেটে নিয়ে আসছি। এই ফর্মেটে আনার পর এই ফর্মেটটাকে আমরা বলি a + ib ফর্মেট। তাহলে a + ib ফর্মেটে নিয়ে আসছো মানে তার মডুলাসের মান কত হবে? √a² + b²। তাহলে আমরা মডুলাস বের করব কিভাবে? √a² + b² দিয়ে মডুলাস বের করলাম, আনসার বের হয়ে গেছে। তুমি কাটাকাটি করতে পারো, হ্যাঁ, কাটাকাটি করে যা আসে। এরপর হচ্ছে আর্গুমেন্ট কি? থিটার মান বের করব। থিটার মান বের করার সময় তোমাকে মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে? কত নাম্বার কোয়াড্রেন্টে সে আছে। তুমি দেখো এখানে a এর মানটা হচ্ছে নেগেটিভ, b এর মানটা হচ্ছে পজিটিভ। তাহলে সে কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে আমরা জানি পাই - tan ইনভার্স পরম মান অফ y ডিভাইডেড বাই x বা b ডিভাইড বাই a। সেই জিনিসটাই আমরা করছি। সেকেন্ড কোয়াড্রেন্টে ক্যালকুলেশন করে আমরা যা পাইছি সেটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এটা বুঝছো কিনা বলো? এই কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ছিল, অনেকে এটা করছিল এই প্রশ্নটা। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে সলভ করব। আমরা দুইটাকে একসাথে করে ফেলবো, দুইটাকে একসাথে করে আমরা
আমাদের মেইন টার্গেট হচ্ছে এ প্লাস আইবি ফরম্যাটে আনা। তো আমরা এ প্লাস আইবি ফরম্যাটে আনার প্রচুর ম্যাথ কিন্তু আমরা বেসিক ক্লাসে করাইছি। তাহলে এ প্লাস আইবি ফরম্যাটে তুমি আনতে পারলে দেন হচ্ছে সেখান থেকে তুমি ইজিলি মডুলাস আর্গুমেন্ট বের করতে পারবা। একবারে সোজা সাপটা কথা হচ্ছে, পরীক্ষায় যে কোনো ম্যাথে যদি মডুলাস আর্গুমেন্ট বের করতে বলে, তোমার সর্বপ্রথম কথা হচ্ছে সেটা এ প্লাস আইবি আকারে আছে কিনা। যদি না থাকে, এ আকারে আনাটা হচ্ছে তোমার সর্বপ্রথম কাজ, এবং আমরা সেই কাজটাই করছি। করার পর দেন আমাদের এরপর আমরা এটাকে এই যে এখান থেকে মডুলাস আর্গুমেন্ট বের করে ফেলছি। বুঝছি কিনা বলো? ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার কিনা একটু রেসপন্স করিও, একটু রেসপন্স করিও, কারণ এটা অনেকেরই কোয়েশ্চেন ছিল, এই প্রশ্নটা অনেকেরই ছিল। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? ওকে, যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা সামনের দিকে আগাই। এটাই ছিল আমাদের প্রশ্ন। সো এই প্রশ্নটা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা বুয়েটে 17-18 সালে আসছিল। সো খুব কঠিন ম্যাথ না, খালি তোমাকে জানতে হবে এক্স প্লাস আই ওয়াই আকারে কনভার্ট করলেই আমাদের সব কিছু হয়ে যায়। আচ্ছা, ভালো কথা। এবার হচ্ছে আমরা এবার যাই হচ্ছে আরও একজন এই প্রশ্নটা করছিল, ঠিক সেম প্রশ্ন। হ্যাঁ, আমাদের ঠিক সেম প্রশ্ন, আনসার আমাদের এটাই আসবে, সেমটাই। এখানে হচ্ছে ওই যে কাটাকাটি করে তুমি ফরম্যাটে আনতে পারবা, কাটাকাটি করে শেষ পর্যন্ত আনসার আর এর মানে এটা এবং থিটার মানে এটা আসবে, নো প্রবলেম, যদি প্রশ্ন ঠিক থাকে আর কি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই যে এখানেও সেম কোয়েশ্চেন অনেকেই করছে। তারপর হচ্ছে আমাদের আরেকজনে যে কাজটা করছে সেটা হচ্ছে সে এই ম্যাথটা অন্যভাবে করছিল, অন্যভাবে করে এভাবে করা যাবে কিনা জিজ্ঞেস করছে। কিন্তু সে যে কাজটা করছে সে কিন্তু বইয়ের 3 নাম্বারটাই করছে। বইয়ের 3 নাম্বারে এটা মেবি তমাল করছিল, তমাল। তো সেক্ষেত্রে এখানে প্রশ্নের মধ্যে 3+3i ছিল, প্রশ্নের মধ্যে 3+3i ছিল, কিন্তু তুমি 3+2i দিয়ে করছো। তুমি 3+2i দিয়ে করলে আনসার যেটা আসছে এটাই আসবে। তুমি 3+3i দিয়ে করলে তখন আনসারটা বইয়ের সাথে মিলবে, কিন্তু তুমি করার সময় এখানে বুলে 2 বসাইছো, কিন্তু আনসারটা বইয়ের সাথে মিলাইছো, যার কারণে তোমার বইয়ের সাথে আনসার মিলে নাই। বাট তোমার প্রসিডিউর ঠিক আছে। প্রসিডিউরটা কি আমি বলি, সে যে কাজটা করছে আমি তোমার বলি, সে হচ্ছে এদেরকে মানে ওটা একটু বড়সড় নিয়ম হয়ে যায়, কোনো দরকার নাই। আমি যেভাবে বলছি প্রথমে সেভাবে করবো, তবে এটা তারটা বলে দিই। সে কী করছে, প্রথমে এটাকে জেনারেলি রূপান্তর করছে, অনুমতি দ্বারা উপরে নিচে গুণ করে, এটাকে জেনারেল রূপান্তর করে অনুমতির উপর নিচে গুণ করছে। এখানে একটা এ প্লাস আইবি আসলো, এখানে একটা প্লাস আইবি আসলো, ওই দুইটাকে যোগ করলো, যোগ করার পর দেন ওই ফর্মেটটা পাইছে। সেম জিনিস পাওয়া যাবে, কিন্তু কথা হচ্ছে এটা ডিফারেন্ট হয়েতে আর কি, কোনো সমস্যা নাই। বাট তুমি আগে লসাগু নিয়ে নিলে তোমাকে বারবার ওই কাজটা করা লাগতেছে না। এই যে সে এই কাজটা করার পর সেই কাজটা করছে, দুইটাকেই কী করছে, অনুমতি দ্বারা উপরে নিচে গুণ করে আগে এই ফর্মেট আনছে, দেন দুইটাকে যোগ করছে। এভাবে করা যাবে, এভাবে করা যাবে। তবে তমাল তোমার এক্ষেত্রে তুমি ওইখানে 3 এর জায়গায় 2 দেওয়ার কারণে তোমার আনসার ভিন্ন আসছে। এই ম্যাথের জন্য আনসার ঠিক আছে, বাট বইয়ের ম্যাথে ওইখানে 3 ছিল, ওই কারণে তোমার আনসার মিলে নাই। ওকে, আচ্ছা যাই। এবার হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে এটা, এই প্রশ্নটা করা হয়েছে। এই প্রশ্নটা করার আগে আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে বলে দিই। আমি তোমাকে 2টা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে তোমরা। আমি এখানে লিখলাম 2+3i ইন্টু 2+3i ইন্টু 5 - 6i ডিভাইডেড বাই 8+2i 8+2i। এটা যদি তুমি উপরে দুইটাকে গুণ করবা, এরপর নিচেটার অনুমতি দ্বারা উপরে নিচে গুণ করবা, এ প্লাস আইবি আকারে রূপান্তর করলে তুমি আনসার পাবো হচ্ছে 115/34। এটা আমি ক্যালকুলেশন করে রাখছি, 115/34 মাইনাস 8/17i, তুমি এটা পাবা। ওকে, ভালো কথা। এখন একটা জিনিস তোমাকে বলে রাখি, সেই জিনিসটা কি দেখো, আমি ঠিক সেম জিনিসটা আবার লিখতেছি, 2+3i ইন্টু 5 - 6i 8+2i ইকুয়ালস টু 115/34 মাইনাস 8/7 ইন্টু i। এবার তোমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট রুলস যেটা আমি বলছিলাম, আমি কিন্তু ক্লাসে বলছিলাম এটা, যে কোনো একটা, যেমন এখানে এটা দ্বারা কি মিন করে বলো তো, এটা দ্বারা মিন করে দেখো
এই সবগুলা জটিল সংখ্যাকে একসাথে করে এই জটিল সংখ্যাটা পাওয়া যায়, মানে এটা বলা যে কথা এটা বলা সেম কথা, সেম কথা, এটাকে ক্যালকুলেশন করে এটা পাওয়া যাবে। এখন তুমি যদি এটাকে একটা সমীকরণ চিন্তা করো, সমীকরণের বাম পক্ষে জটিল সংখ্যা আছে 3টা, ডান পক্ষে আছে 1টা, কারণ এই 3টার কম্বিনেশনটাই এই একটার সমতুল্য। একটা জিনিস মনে রাখবা, তুমি যদি সমীকরণের বাম পাশে প্রত্যেকটা রাশির অনুবন্ধী করো, আমার কথাটা শুনো ভালো করে, বাম পক্ষে যদি প্রত্যেকটা রাশির অনুবন্ধী করো, ডান পক্ষে অটোমেটিক যতগুলো রাশি থাকবে তার অনুবন্ধী হয়ে যাবে। দেন ফর এক্সাম্পল তুমি বাম পাশে কী করলা, 2 + 3i এর জায়গায় এটার অনুবন্ধী বসাইলা, 5 - 6i এর জায়গায় এটার অনুবন্ধী বসাইলা, 8 + 2i এর জায়গায় এটার অনুবন্ধী বসাইলা, তাহলে অটোমেটিকলি ডান পাশে আনসার এটা না এসে আনসার আসবে হচ্ছে তার অনুবন্ধী। ব্যাপারটা বুঝছি? এর মানে কোনো একটা সমীকরণের বামে ডানে যতগুলোই কমপ্লেক্স নাম্বার থাকুক, উপরে নিচে ডানে বামে যতগুলোই থাকুক, তোমার কথা হচ্ছে ইকুয়ালের বাম পাশে সবাইকে যদি আমি অনুবন্ধী করে দিই, ইকুয়ালের ডান পাশেও সবাই অনুবন্ধী হয়ে যাবে। একজন প্রশ্ন করছিল এটা, এই যে একজন প্রশ্ন করছিল এটা, x + iy = যদি আমার a - ib হয়, তাহলে x - iy হচ্ছে a + ib হবে কিনা। সিম্পল, তুমি বাম পক্ষে যেহেতু এ লাইনটা যদি সঠিক হয়, মানে এ লাইনটা যদি সঠিক হয় তাহলে এ লাইনটাও সঠিক, অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, অনুবন্ধী করে দিছ। তাহলে এইভাবে তুমি যে কাউকেই করতে পারবা, এবং এই কনসেপ্টটা আমাদের প্রচুর পরিমাণ কাজে লাগবে বিভিন্ন ম্যাথে, এই কনসেপ্টটা প্রচুর পরিমাণ কাজে লাগবে। এবার আসো এখানে যে ম্যাথটা সে ম্যাথটা আমি দেখাই। তাহলে আমরা কী বললাম, কোনো একটা জটিল রাশির বাম পক্ষ এবং ডান পক্ষে সবাইকে আমরা অনুবন্ধী বানাই দিলে কোনো সমস্যা হবে না। তবে একজনকে বানাবো আরেকজনকে বানাবো এরকম হবে, বানাবো না এরকম হবে না, সবাইকে বানাই দিতে হবে, সবাইকে বানাই দিলে কোনো সমস্যা হবে না। আচ্ছা আসি, এটা আমাদের গেল। এবার এই প্রবলেমটা, এটা পারলে এটা পারাই যায় যে আমাদের এখানে, আচ্ছা এখানে কি কমেন্ট শো করতেছে না নাকি? আচ্ছা, তো অ্যাকচুয়ালি একটু খেয়াল করে দেখো, এদিকে তোমাকে বলা হয়েছে কি, এটা সমান হচ্ছে এটা হলে দেখাও যে a² + b² হচ্ছে 1। সো তোমাকে এখানে প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাকে বের করতে হবে হচ্ছে a² + b² 1। দ্যাট মিনস তোমার a² + b² এর মান লাগবে। কিন্তু a এবং b ওয়ালা তোমার কি দেওয়া আছে? a এবং b ওয়ালা তোমার দেওয়া আছে হচ্ছে a - ib। আমার প্রশ্ন হচ্ছে a - ib থেকে কীভাবে a² + b² পাওয়া যায়? খুব ভালো করেই জানো, a - ib এর অনুবন্ধী a + ib দ্বারা যদি তাকে গুণ দিই, a² - b², i² এর মান -1, -1 প্লাস এটা হয়ে যাবে। এর মানে বুঝতে পারতেছি তোমাকে a - ib অথবা a + ib যে কোনো একটা দিয়ে যদি a² + b² বের করতে বলে, এই কথাটার মানে হচ্ছে এটা ওইটার অনুবন্ধী বের করে দুইটাকে গুণ করতে হবে। এর মানে আমার আছে হচ্ছে a - ib, আমার লাগবে কি a + ib। তাহলে আমরা কি করলাম, যে এটা সমান যদি এটা হয় নিশ্চয়ই a - ib সমান এটা, তাহলে আমরা এভাবে লিখলাম a - ib সমান এটা। তাহলে আমার লাগবে হচ্ছে a + ib, a + ib সমান কত? তাহলে দেখো বামে যখন অনুবন্ধী করছি, ডানে অনুবন্ধী করে দিতে হবে। ডানে 1 - ix কে বানাইলাম 1 + ix, 1 + ix কে বানিয়ে দিলাম 1 - ix করলাম। এবার হচ্ছে কি করব, এখান থেকে a² + b² পাওয়ার জন্য কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণকে গুণ করে দিলাম, গুণ করে দিলে বামে হচ্ছে এটা, আর ডান পক্ষে তোমার কাটাকাটি গিয়ে আনসার আসবে 1, আর এইদিকে হচ্ছে আমাদের a² + b² চলে আসবে, আনসার 1 দেখানো হলো। বুঝছি কিনা বলো? বুঝছি কিনা বলো? ওকে, দেন হচ্ছে আমরা পরের ম্যাথে চলে যাই। আমরা বেশিক্ষণ টাইম ক্ষেপণ করবো না একটা ম্যাথে, কারণ আমাদের প্রচুর পরিমাণ প্রবলেম আছে, আমাদের মোটামুটি সবগুলোই রিকভার করতে হবে। আজকে সবগুলো না করতে পারলে যতটুকু পারা যায়। আচ্ছা এবার আসি, আরেকজনের প্রশ্ন করছে, এটা বুঝতেই পারতেছো, তার 2 নাম্বার যে প্রশ্নটা সেটা অলরেডি একটু আগে সলভ দিয়ে দিছি, এই প্রশ্নটা অলরেডি এই মাত্রই সলভ দিলাম। এবার আসি তার 1 নাম্বার প্রশ্নটা। 1 নাম্বার প্রশ্নে আমি একটা কথা বলি, একটা জটিল সংখ্যা সমান যদি আরেকটা জটিল সংখ্যা হয়,
তাহলে আমরা তোমাদেরকে আগেই বলছিলাম যে মনে করো যদি এরকম হয় a প্লাস আইবি সমান যদি x প্লাস আইওয়াই হয়, এটাও একটা জটিল সংখ্যা, এটাও একটা জটিল সংখ্যা। দুইটা জটিল সংখ্যা সমান হওয়ার শর্ত হচ্ছে তাদের বাস্তব অংশ সমান হবে। বাস্তব অংশ a, বাস্তব অংশ x, a ইকুয়ালস টু x হবে। তাদের অবাস্তব অংশ সমান হবে। অবাস্তব অংশ b, অবাস্তব অংশ y, b সমান y হবে। এটা হচ্ছে শর্ত। তাহলে তোমার এখানে দেওয়া আছে -2 - টুয়াইজ i a স্কয়ার প্লাস 2 প্লাস ib, তাহলে -2 - টুয়াইজ i ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2 ইন্টু প্লাস ib। তো আমার মেইন কথা হচ্ছে এখানে বাস্তব অংশ হচ্ছে -2, এখানে বাস্তব অংশ হচ্ছে a স্কয়ার প্লাস 2, দ্যাট মিনস a স্কয়ার প্লাস 2 এর মান হচ্ছে -2। এখানে অবাস্তব অংশ হচ্ছে b, অবাস্তব মান হচ্ছে i এর সহগ হচ্ছে b, আর এখানে i এর সহগ হচ্ছে -2, তাহলে b ইকুয়ালস টু হচ্ছে -2। এই দুইটা করলে তুমি a আর b এর মান পেয়ে যাবা। ওইখানেই বলছে সমীকরণটির মূল a এবং b এর প্রকৃতি নিরূপণ করো। তাহলে তুমি এখান থেকে a এবং b বের করো। তাহলে আমি দুইটাকে সমতা করছি, সমতা করে পাই -2 যে কথা, a স্কয়ার প্লাস 2 সেম কথা। এখান থেকে ক্যালকুলেশন করে আমি a এর মান বের করলাম, a এর মান আসলো হচ্ছে ± টুয়াইজ i, আর ± i মান হচ্ছে a এর প্রকৃতি হচ্ছে অবাস্তব। এটা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা। এবার আসি এবার হচ্ছে আমাদের এরপর হচ্ছে আমাদের কি, এই যে এখান থেকে -2 সমান হচ্ছে b, তাহলে এখান থেকে b ইকুয়ালস টু -2, তাহলে -2 একটা কি সংখ্যা, বাস্তব সংখ্যা। তাহলে b এর প্রকৃতি হচ্ছে বাস্তব। একটা বাস্তব আর একটা অবাস্তব। আমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? ওকে, তাহলে আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই। তাহলে আমাদের এটা ক্লিয়ার। জাস্ট বেসিক জিনিসগুলো মাথায় থাকলে বুঝছো যে কোনো ম্যাথেই তুমি ইনশাল্লাহ সলভ করতে পারবে। আর কিছু একটু আনওয়ান্টেড ম্যাথ থাকে যেগুলোতে একটু প্রবলেম থাকে হঠাৎ করে মাঝে মধ্যে, এটা অস্বাভাবিক কিছু না। আচ্ছা, এবার আসো, একজনে দিছে হচ্ছে এটা, সে প্রশ্ন করছে, তার প্রশ্ন ছিল এটা প্রশ্ন, আর এরপরে সে উপরে এটা লিখে দিছে এইটা সলভ করতে গিয়ে আমার 5x² - 6x - 8 প্লাস 5y² = 0 এরকম চলে আসে। আর বই অনুযায়ী উত্তর হচ্ছে এটা, মানে হচ্ছে x - 3/5 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার = 7/5 হোল স্কয়ার। আচ্ছা, ভালো কথা। সো এখানে মেইন কথা হচ্ছে আসলে এটাও বৃত্তের সমীকরণ, এটাও বৃত্তের সমীকরণ। সো তুমি যদি আনসার এখানে রেখে দাও, দিস ইজ মাই আনসার, ডোন্ট ওরি, তোমার আনসার কারেক্ট। এটা বৃত্তের সমীকরণ, আবার এটাও বৃত্তের সমীকরণ। সো এক্ষেত্রে আমি বলে রাখি একটা জিনিস, সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ দুইটা আছে, মানে নর্মালি আমাদের দুইটা আছে, আমরা এভাবে বলতে পারি। একটা হচ্ছে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার = হচ্ছে r²। এটা হচ্ছে এমন একটা বৃত্তের সমীকরণ যে বৃত্তের কেন্দ্র হচ্ছে h, k, আর ব্যাসার্ধ হচ্ছে r। এর মানে এই সমীকরণটার সুবিধা হচ্ছে এই সমীকরণ থেকে দেখে দেখে বলে দেওয়া যায় এই বৃত্তের কেন্দ্র কত হবে, ব্যাসার্ধ কত হবে। সো এটা হচ্ছে বোঝার জন্য সবচেয়ে বেটার। বাট এটা ছাড়াও x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 এটাও একটা বৃত্তের সমীকরণ। এটাও একটা কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। তাহলে এটা যদি বৃত্তের সমীকরণ হয়, এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা কীভাবে বুঝবো বৃত্তের সমীকরণ? তোমাদেরকে আজকে শিখাই দিই। বৃত্তের সমীকরণ চিনার নিয়ম হচ্ছে বৃত্তের সমীকরণে x² থাকবে, বৃত্তের সমীকরণে y² থাকবে। প্রথম কথা, বৃত্তের সমীকরণে x² থাকবে, বৃত্তের সমীকরণে y² থাকবে। বৃত্তের সমীকরণে x² এবং y² এর সহগ সেম থাকবে। কি বললাম? বৃত্তের সমীকরণে x² থাকবে, y² থাকবে। তুমি দেখো তোমার আছে কিনা, এই যে দেখো x² আছে, y² আছে। x² আর y² এর সহগ সেম হইতে হবে।
এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 5, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 5 সেম। এবং এক্স ওয়াই যুক্ত কোনো পদে থাকা যাবে না, মানে কোনো এক্স ওয়াইওয়ালা পদ থাকতে পারবে না। শুধু এক্স থাকুক সমস্যা নাই, শুধু ওয়াই থাকুক সমস্যা নাই, কিন্তু এক্স ওয়াইওয়ালা কেউ থাকতে পারবে না। দেখো এটা হচ্ছে জেনারেল সমীকরণ। দেখো এক্স ওয়াইওয়ালা কেউ নয়, এক্সওয়ালা আছে, ওয়াইওয়ালা আছে, ধ্রুবক আছে, এগুলা থাকুক না থাকুক ইট ডাজেন্ট ম্যাটার। তোমার ম্যাটার হচ্ছে তুমি দেখবা বৃত্তের সমীকরণ কিনা যাচাই করার জন্য প্রথমে একটা কাজ করবা, এখানে এক্স স্কয়ার আছে কি, এখানে ওয়াই স্কয়ার আছে কি, তাদের সহগ সমান কি, এক্স ওয়াই কি আছে না নেই, তাহলে দিস ইজ বৃত্ত। এটা হচ্ছে বৃত্তের সমীকরণের শর্ত। তুমি এখান থেকে সরাসরি বলে দিতে পারবা। আর যদি তুমি মনে করো ভাই এটা আনবা, এটা আনার জন্য রুলস মানে কিভাবে হোল স্কয়ার বানাইতে হয় সেটা খুবই ইজি জিনিস, আমি দেখাই। তবে তার আগে এখানে আরেকজনে এটা কমেন্ট করছিল, আমি ওটা তুলে দিছি যে এই সমীকরণটাকে স্কোয়ার করে আমাদের এটা আনা যায়, এর মানে এ লাইন যে কথা এ লাইনও সেম কথা। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে এখানে আসতে পারি, এখান থেকে এখানে কিভাবে যাব? আমার তো এটাকে সলভ করে এখানে আসতে হলে এখান থেকে এখানে যেতে হবে। সো কীভাবে যাব সেটা আমি একটু দেখাই। তোমাদেরকে। দেখো তোমার কি আছে এখানে, তোমার আছে হচ্ছে 5x স্কোয়ার, এক্সওয়ালা সবগুলোকে একসাথে রাখবা, আরেকটা হচ্ছে -6x, ওয়াইওয়ালা সবগুলোকে একসাথে রাখবা, 5y স্কোয়ার, ওয়াইওয়ালা তার কিছু নাই, মানে নাই, তারপর হচ্ছে একটা কনস্ট্যান্ট আছে -8 = 0। এক্স স্কোয়ারের সহগটা কমন নিতে হবে, এক্স স্কোয়ারের সহগ কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস এখানে থাকে 6/5x, আর ওয়াই স্কোয়ারের সহগ কমন নিতে হবে। তো ওয়াই স্কোয়ারের সহগ কমন নিয়ে কী করবে, এখানে তো ওয়াই স্কোয়ারওয়ালা আর কিচ্ছু নাই, -8 = 0। এবার হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে, যেহেতু আমরা এখানে যে কাজটা করি, আমাদের এক্স স্কোয়ারওয়ালা ওয়াই স্কোয়ারওয়ালা একটা থাকে আর 8টা অপর পাশে থাকে, আমরা 8টাকে ডানে পাঠিয়ে দিলাম, 8টাকে যদি তুমি ডানে পাঠিয়ে দাও, এবার এখান থেকে 5 কমন নিয়ে 5টাকে নিচে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে x স্কোয়ার - 6/5 × x প্লাস ওয়াই স্কোয়ার = 8/5 লেখা যায়। এবার তুমি এটাকে a + b হোল স্কোয়ার বানাবো কীভাবে দেখো, a স্কোয়ার -2a মানে হচ্ছে x। আমার প্রশ্ন হচ্ছে এখানে কি দিলে এটা মিলবে, যেহেতু উপরে 2 আছে, এখানে উপরে 6 আছে, তাহলে আমি যদি এখানে একটা 3/2 দিই, 3 দিই, তাহলে 3 × 2 = 6 মিলতেছে, x আছে নিচে 5, তাহলে a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 3/5 হোল স্কোয়ার, মানে আমরা একসাথে লিখে দিই, মানে 3/5 হোল স্কোয়ার মানে কি 9/25 প্লাস ওয়াই স্কোয়ার = হচ্ছে 8/5। কিন্তু কথা হচ্ছে তুমি এক্স স্কোয়ার এটা ছিল লিখছো, এটা ছিল তুমি সাজায় লিখছো, বাট এই টার্মটা এই যে কালপ্রিট সে কি ছিল না, এক্সট্রা করে যোগ করছো না, বামে যেহেতু যোগ করছো ডানেও যোগ করে দিবা, তাহলে তুমি কি পাবা এখান থেকে x - 3/5 হোল স্কোয়ার, দেখো তো মিলে কি না, প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে y - 0 হোল স্কোয়ার = ডান পক্ষে ক্যালকুলেশন করলে আশা করি 7/5 হোল স্কোয়ার আসবে, দেখো চলে আসছে। এবং এই টাইপসের ম্যাথগুলো তোমরা কনিক্সে বেশি করবে, আমরা এরপরে কনিক্স যখন পড়াবো 6 নম্বর অধ্যায়, কনিক্সের মধ্যে তোমরা এই ধরনের ক্যালকুলেশনগুলো পাবা, তখন এগুলো আরও ইজি মনে হবে। সো এভাবে কেউ যদি চাও এখানে আসতে পারো, কেউ চাইলে এখানে আসতে পারো। হ্যাঁ বুঝছো কি না বলো, তাহলে আমি বলে দিলাম ওই যে এই আনসারটা রেখে দিলেও কোনো সমস্যা নাই, যে কোয়েশ্চেন করছে এই আনসারটা রেখে দিলে সমস্যা নাই, এই আনসার আনলেও কোনো সমস্যা নাই, চাইলে তুমি আনতে পারবা। ওকে, আচ্ছা, এরপরে সেম কোয়েশ্চেন আরেকজনে করছে, বুঝতেই পারছো তো কোয়েশ্চেন দেখে, এই যে এটা করে এখানে এসে আটকাই গেছে। সো এখানে এসে আটকাই গেছে, তুমি এখানে আনসার রেখে দিতে পারো, আবার চাইলে এখান থেকে হোল স্কোয়ার বানাইতে পারো। এবার আসো, এবার এখানে একজন একটা প্রশ্ন করছে, কোনো কিছুকে আই দ্বারা গুণ করলে যে মান চেঞ্জ হয় না অ্যান্ড 90 ডিগ্রি কোণে ঘুরে দে, এটা বুঝি নাই ভাইয়া। আচ্ছা,
সো এটা যে বুঝো নাই সেক্ষেত্রে আমি তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আমরা যদি বলি মনে করো আমার কাছে একটা জটিল সংখ্যা আছে, ফর এক্সাম্পল আমি যদি বলি সেটা হচ্ছে 1 2 3 1 2 3 4, তাহলে আমি বলতে পারি 3 + 4i, এটা হচ্ছে আমার জটিল সংখ্যা। এখন আমি এই জটিল সংখ্যাটাকে যদি আমি চিন্তা করি, তাহলে আমি এই জটিল সংখ্যার বৈশিষ্ট্য কি, এই জটিল সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে তার মান, এবং এটা হচ্ছে তার মডুলাস, এবং এটা হচ্ছে তার আর্গুমেন্ট, অর্থাৎ সে x অক্ষের এই যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে এত কোণ উৎপন্ন করে, এটা তার আর্গুমেন্ট। এবার আসো এই 3 + 4i কে আমি i দ্বারা গুণ করব, 3 + 4i এটাকে আমি i দ্বারা গুণ করব। i দ্বারা যদি গুণ করি, i দ্বারা গুণ করলে 3a কে 3i + 4 × i i স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 3i + 4 × i² এর মান -1, তাহলে আমাদের 3i - 4, তাহলে বলতে পারি -4 + 3i। এবার আসি -4 + 3i সে কোথায় আমরা একটু দেখি। আমি i দ্বারা গুণ করার পরে এটা পাইছি, গুণ করার আগে ছিল এটা, গুণ করার পরে হয়ে গেছে এটা, তাহলে -4 + 3i কোথায়, এই যে 1 2 3 4 -4 + 3 1 2 3, তাহলে এটা হচ্ছে -4 + 3i। এবার যদি তুমি দেখো, এক্ষেত্রে যদি তুমি দেখো যে আমাদের এই জটিল সংখ্যাটা এটা হচ্ছে তার মডুলাস, আর এটা হচ্ছে তার আর্গুমেন্ট। এখন সিম্পলি আমি যদি তোমাকে বলি প্রথমে তুমি এই জটিল সংখ্যাটার মডুলাস বের করো, √3² মানে 9, 4² মানে 16, তাহলে 16 আর 9 কত, √25, √25 মানে 5। এবার এই জটিল সংখ্যাটার মডুলাস বের করো, √4 × 4 = 16 + 3 × 3 = 9 মানে হচ্ছে √25 মানে হচ্ছে 5। এর মানে তুমি i দ্বারা কোনো একটা জটিল সংখ্যাকে গুণ করার পর দেখো মান 5 আছে, এর মানে এটার দৈর্ঘ্য 5 একক, এটার দৈর্ঘ্য 5 একক, মানের কোনো পরিবর্তন হয় নাই, তবে দিক পরিবর্তন হয়েছে। এখন যদি তুমি এটার আর্গুমেন্ট বের করো, এটাকে θ1 নাম দাও, এটাকে θ2 নাম দাও, দেন তুমি θ2 থেকে θ1 বিয়োগ করলে আনসার পাবো 90 ডিগ্রি, 100% কনফার্ম আনসার 90 ডিগ্রি পাবা। অর্থাৎ এর মানে হচ্ছে যে দুইটা দেখতে পাচ্ছ জটিল সংখ্যা, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে এই জটিল সংখ্যাকে আমি i দ্বারা গুণ করার পর সেটা 90 ডিগ্রি কোণে ঘুরে গেছে, সেটা আগে ছিল এখানে, তা i দ্বারা যখন গুণ করলাম তখন সে 90 ডিগ্রি কোণে ঘুরে গেল। তাহলে এটাই আমরা বললাম, কোনো একটা জটিল সংখ্যাকে i দ্বারা গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু সে 90 ডিগ্রি কোণে রোটেট করে। এখন 90 ডিগ্রি কোণে কেন রোটেট করে, কেন তার মানের পরিবর্তন হয় না, কারণ i কোথায় আছে বলো তো। আমি যদি বলি i কোথায়, i মানে তো 1i আছে এখানে, i এর মডুলাস হচ্ছে 1, i এর আর্গুমেন্ট হচ্ছে 5/2। একইভাবে তুমি যদি বলো -i টা কোথায় আছে, -iটা y অক্ষের ঋণাত্মক দিকে 1 একক এখানে আছে মানে y অক্ষে আছে, y অক্ষের ঋণাত্মক দিকে আছে, এখান থেকে এই দিক থেকে আনলে -90 ডিগ্রি, তাহলে আমার -i এর মডুলাস হচ্ছে 1, আর -i এর আর্গুমেন্ট অফ -i হচ্ছে -5/2। এখন আমার কথা হচ্ছে i এর মডুলাস হচ্ছে 1, মডুলাস 1 হওয়ার কারণে সে মানের কোনো পরিবর্তন করতেছে না, কারণ তুমি 1 দ্বারা কাউকে গুণ করলে মানের পরিবর্তন হয় না। আবার আর্গুমেন্ট 5/2 হওয়ার কারণে সে 5/2 কোণে ঘুরাই দিচ্ছে, এর মানে কোনো একটা জটিল সংখ্যার মডুলাস কোন অন্য একটা জটিল সংখ্যার সাথে তাকে গুণ করলে মানটা তত গুণ হয়ে যায়, আর দিকটা তত কোণে চেঞ্জ হয়ে যায়। বুঝছো কথাটা? তাহলে আমরা এখান থেকে সরাসরি বলতে পারি i এর ক্ষেত্রে সে তার মান হচ্ছে 1, সে মানের কোনো পরিবর্তন করবে না, কিন্তু দিকটা 90 ডিগ্রি কোণে পরিবর্তন করে দিবে। আচ্ছা, এবার গেল আমাদের এই কনসেপ্টটা গেল। দেন হচ্ছে আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি আছে দেখি। আচ্ছা, এবার একজনের প্রশ্ন করছে, মেবি বিবি মরিয়ম প্রশ্নটা করছিল মনে হয়, এখানে পরের লাইনটাই নিয়ে গেলে কি প্রবলেম। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে তুমি এখানে কি করছো, তুমি এখানে যে কাজটা করছো সেটা হচ্ছে তাকে পোলার রূপে কনভার্ট করছো। মানে আমরা জানি x + iy যেটা, তার পোলার রূপ হচ্ছে r ×
cos থিটা প্লাস আই সাইন থিটা। এখন তোমার এখানে থিটার মান কত 5/2, তুমি এখানে বসাইছো, আর এর মান হচ্ছে তোমার 1, তোমার প্রশ্ন অনুযায়ী আমি বুঝতে পারছি আর এর মান হচ্ছে 1, আর এখানে cos অফ থিটার মান হচ্ছে -5/2, তাহলে এই যে -5/2 বসাইলা প্লাস আই ইন্টু সাইন অফ -5/2 বসাইলা। এখন তুমি যে কাজটা করলা, এবার হচ্ছে আমি এখান থেকে একে আমাদের এক দ্বারা কাউকে গুণ করলে সেটাই থাকে। cos অফ -θ সমান হচ্ছে শুধু cos θ, তাহলে এখানে লেখা যায় cos 5/2 প্লাস আই ইন্টু সাইন অফ -5/2 সমান আমরা লিখতে পারি মাইনাস আই সাইন 5/2। তো তুমি আমারে বলতে চাচ্ছ হচ্ছে এই পরের লাইনটা লিখলে কি প্রবলেম? লিখলে কোনো প্রবলেম নাই তো, এটা লিখলে কোনো প্রবলেম নাই, এটা এভাবে তুমি লিখতেই পারো, কোনো সমস্যা নাই, এটা লিখলে কোনো প্রবলেম নাই। আর তবে এই লাইনটা দেখে একটা সুবিধা আছে, এই লাইনটা দেখেই বলে দেওয়া যায় এটার মডুলাস হচ্ছে 1, এটার আর্গুমেন্ট হচ্ছে -5/2। ব্যাপারটা বুঝছো? মানে দেখে এই লাইনটার সুবিধা হচ্ছে এটাকে দেখে বলে দেওয়া যায় মডুলাস কত, আর্গুমেন্ট কত, এই লাইনটা দেখে বলার কোনো উপায় নাই। বাট লিখলে, আনসার লিখলে কোনো সমস্যা হবে না। ওকে, আশা করি আনসার পাইছো। যেই প্রশ্ন করো, দেন হচ্ছে পরের প্রশ্ন। এই প্রশ্নটা আগেও করছিল, এই প্রশ্নটা আগেও করা হয়েছিল, আশা করি আনসার পেয়ে গেছো। আচ্ছা, একজনে বললো হচ্ছে এটা নিয়ে অনেকে একটু ঝামেলায়। এটাতে একটু একজনের প্রশ্ন করছে হচ্ছে ভাইয়া 100 ms ক্যালকুলেটারের জটিল সংখ্যার শর্টকাটগুলো হচ্ছে না, মানে আই মিন জাস্ট ms ক্যালকুলেটার হচ্ছে না, মেন কথা হচ্ছে এটা ইএস ক্যালকুলেটারে আমি দেখাইছিলাম তোমাদেরকে ইএস ক্যালকুলেটারে, কিন্তু হয়তো তুমি বাসায় ms ক্যালকুলেটারে করতে যাইয়া তুমি দেখছো জটিল সংখ্যা করতে যাইয়া তুমি তার বাস্তব অংশ পাচ্ছ, অবাস্তব অংশ পাচ্ছ না, এমন আশা করি অনেকেরই হয়েছে। তো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে তুমি জটিল সংখ্যার ম্যাথগুলো আমি যে কনসেপ্টগুলো দেখাইছিলাম, জটিল সংখ্যা করতে হলে তুমি ক্যালকুলেটার যদি করতে যাও, প্রথমে তোমাকে কমপ্লেক্স মুডে থাকতে হবে। সো কমপ্লেক্স মুড কীভাবে নিয়ে আসবো? এটাকে একবার প্রেস করলে কমপ্লেক্স আসবে। যে ক্যালকুলেটারে কমপ্লেক্স মুড নাই, ওই ক্যালকুলেটার দিয়ে তো আর কমপ্লেক্স নাম্বার করা যাবে না। যেসব ক্যালকুলেটারে কমপ্লেক্স মুডটা আছে, মুডে যদি কমপ্লেক্স থাকে ওই ক্যালকুলেটার দিয়ে করা যাবে। এই কমপ্লেক্স মানে 2, এই 2 তুমি প্রেস করলে স্ক্রিনে আসবে এরকম, স্ক্রিনে দেখবা এখানে CMPLX উঠে আছে, এর মানে হচ্ছে তুমি বর্তমানে কমপ্লেক্স মুডে আসো। আচ্ছা, এবার তুমি কি করবা? আমরা জানি জটিল সংখ্যাকে ক্যালকুলেটর দিয়ে বর্গমূল করা যায় না, কিন্তু বর্গ করা যায়। ওই যে আমরা বর্গমূলে ক্ষেত্রে আনসারটাকে বর্গ করে করে দেখতাম, আমরা বেসিক ক্লাসে বলছিলাম। এখন আসো আমাদের এই যে এটা, আমি এরপর ক্যালকুলেটরে তুললাম 2 + 3i হোল স্কোয়ার। এখন তুমি দেখবা 2 + 3i হোল স্কোয়ার, এটা যদি তুমি নর্মালি ক্যালকুলেশন করো, আনসার বের হবে -5 + 12i। এখন সবার মনের ভিতর প্রশ্ন এটাই, ভাইয়া এখানে আমাদের আনসার আপনি নিজেই তাকাইয়া দেখেন, এখানে -5 উঠে আছে, তাহলে এটা কই গেল? এর মানে কি এমএস দিয়ে করা যায় না? যায়। তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওই জিনিসটা আনার জন্য তোমাকে রিয়েল, এটা হচ্ছে দেখো একটা কমপ্লেক্স নাম্বারের একটা থাকে রিয়েল পার্ট আর একটা থাকে ইমাজিনারি পার্ট। তুমি কখনো খেয়াল করছো কিনা জানি না, তুমি দেখবা ক্যালকুলেটরের ইকুয়াল বাটন যেটা আছে, কারো কাছে যদি হাতে এখন ক্যালকুলেটর থাকে, তুমি দেখবা ইকুয়াল বাটনের উপরে হলুদ করে এরকম REIM লেখা আছে। এর মানে রিয়েল থেকে ইমাজিনারি থেকে রিয়েল, একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করতে আমরা এই কাজটা করি। এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রিয়েল অংশ। ইমাজিনারি অংশ কই পাবো? ইমাজিনারি অংশের জন্য তোমাকে এই চিহ্নটা প্রেস করতে হবে। এই চিহ্ন কি? ইকুয়াল প্রেস করে তো হবে না। ইকুয়ালের উপরে লেখা আছে রিয়েল ইমাজিনারি, এটা লেখা আছে শিফট যে কালার, হলুদ কালারে। তাহলে তুমি শিফট দিয়ে যদি ইকুয়াল দাও, এই দেখো আমি শিফট দিয়ে যদি ইকুয়াল দিই কি আসে দেখো। আমি যদি আমি এটা করছি, তো এবার আমি কি করছি দেখো, এই যে ইকুয়ালের উপরে দেখা REIM লেখা আছে, মানে রিয়েল বাস্তব অংশ, অবাস্তব অংশ, এগুলো। তাহলে আমি এই শিফট দিয়ে নর্মালি কিন্তু স্ক্রিনে এটাই উঠে আসে, এই কর্নারে দেখো RI লেখা আছে, রিয়েল থেকে ইমাজিনারি, ইমাজিনারি থেকে রিয়েল। এখন আমি শিফট দিয়ে ইকুয়াল দিলে সাথে সাথে 12, ওই নিচে আছে i, এর মানে 12i। তাহলে আগে ছিল -5, বর্তমানে 12i, তাহলে -5 + 12i, এটাই হচ্ছে আনসার। আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করি। বুঝছে কিনা বলিও।
ওকে, আশা করি যারা এই ঝামেলায় পড়ছিলা এই ঝামেলায় পড়ছিলা ভাইয়া, খালি বাস্তব অংশটা আছে, অবাস্তব অংশ এমএস ক্যালকুলেটর মনে বের করতে পারে না। সো তাদের ক্ষেত্রে বলে রাখি, শিফট দিয়ে ইকুয়াল দিলে এ চলে আসবে। আবার তুমি শিফট দিয়ে ইকুয়াল দাও, আবার বাস্তবে চলে যাও। মানে শিফট থেকে দিয়ে ইকুয়াল দেওয়া মানে হচ্ছে সে রিয়েল ইমাজিনারি একটা আরেকটা, একবার একটা আরেকবার আরেকটা দেখাবে, মানে সে বারবার টোগল করবে একবার একটা দেখাবে। এখানে দেখা যাবে 12 আর নিচে লেখা আছে আই। হ্যাঁ, তুমি বলতে পারো ভাই যদি এটা -12 হইতো, তখন এখানে সামনে একটা মাইনাস থাকতো, 12 নিচে আই থাকতো, এর মানে এটা দ্বারা বোঝা যাচ্ছে। সো নিচে আই দ্বারা বুঝবে সেটা ইমাজিনারি, আর নিচে কোনো কিছু না থাকলে বুঝবে সেটা বাস্তব। এই ঠিক আছে, ক্লিয়ার। এই প্রবলেম অনেকেরই ছিল, আই হোপ। আচ্ছা, এবার হচ্ছে এই দুইটা ম্যাথ, আমাদের এরকম দুইটা ম্যাথ আছে। আমাদের এই ম্যাথে হচ্ছে এক্সের মান একবার 1, এক্সের মান একবার ওমেগা, এক্সের মান একবার ওমেগা স্কয়ার ধরতে। আমি বলছিলাম এই ধরনের দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ হচ্ছে এক্সেপশনাল, আমাকে একটু মাথায় রাখতে হয়। একটার ক্ষেত্রে 1 আই মাইনাস আই ধরতে হয়, আর একটা ক্ষেত্রে 1 ওমেগা স্কয়ার ধরে তারপর ক্যালকুলেশন করতে হয়। মানে 3বার এক্সের 3টা মান বসে ক্যালকুলেশন করে আনসার বের করা যায়। এই দুইটা ম্যাথ আমি ক্লাস করানোর সময় বলছিলাম একটু এক্সেপশনালি মাথায় রাখতে হবে। এগুলো যদিও পরীক্ষায় বর্তমানে একটু কম আসে, তাও কম আসে বলে ভুল হবে, যে কোনো টাইমে চলে আসতে হতে পারে। সো একটু মাথায় রাখবো ওই জিনিসটা। আমি অলরেডি ক্লাসে করাইছি, হ্যাঁ আমি এই দুইটা কিন্তু ক্লাসে করাইছি, সো এখন আর করাই দিচ্ছি না। প্রবলেম দিছে ওই জন্য এখানে আনছি আর কি। আরেকটা প্রশ্ন হচ্ছে এটা, এই অঙ্কটা করে দেওয়ার জন্য বলছিল, অলরেডি একজনও করে দিছে, মেবি শারমিন করে দিছিল। সো এই প্রশ্নটা এটাই ছিল প্রশ্ন, এটা করে দিছে। সো আসো একটু ভালো করে খেয়াল করে দেখো, এই পুরা জিনিসটা সমান এটা তোমাকে প্রমাণ করতে হবে। সো এখানে ও খুব সুন্দর করে প্রমাণ করছে, সেটা হচ্ছে কি, আগে এটা আর এটাকে গুণ করছে। কিভাবে গুণ করছে? এ দ্বারা সবাইকে গুণ করলো, বি ওমেগা দ্বারা সবাইকে গুণ করলো, সি ওমেগা স্কয়ার দ্বারা সবাইকে গুণ করলো। গুণ করার পর সে এখান থেকে ক্যালকুলেশন করলো, মানে কোনো কিছু করা লাগলে। এরপর এখানে তুমি খেয়াল করে দেখবা, একটা জিনিস খেয়াল করবা এই ম্যাথের মধ্যে। আচ্ছা, দেখা যাচ্ছে কি আমাকে একটু বলিও, দেখা যাচ্ছে কি না, দেখা যাচ্ছে কিনা বলিও, কমেন্টে একটু বলিও দেখা যাচ্ছে কিনা। বোর্ডে লেখা দেখা যাচ্ছে? বোর্ডে লেখা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে বলো, কমেন্ট দেখি না কেন। আচ্ছা দেখো, এবার আশা করি দেখা যাবে, দেখা যাচ্ছে। সো এই যে তোমার এখানে এ দ্বারা সবাইকে গুণ করলো, বি ওমেগা দ্বারা সবাইকে গুণ করলো, সি ওমেগা স্কয়ার দ্বারা সবাইকে গুণ করলো। এখন এখানে তুমি গুণ করার পর এখানে একটা খুব সুন্দর একটা জিনিস পাবা। সেই সুন্দর জিনিসটা কি দেখো, মানে তোমরা জানো ওমেগা কিউবের মান 1, ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত, এভাবে তোমরা ক্যালকুলেশন করার পর তুমি সুন্দর একটা ফরম্যাট পাবা। দেখবে এখানে এ স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার আছে। সো এই তিনটেকে একসাথে রাখলাম। তুমি দেখবা এখানে এ বি আছে, এখানেও এ বি আছে, দুইটা এ বি আছে, এ বিওয়ালা দুইটাকে একসাথে রাখলাম। তুমি দেখবা এখানে এসি আছে, এখানে এসি আছে, এসিওয়ালা দুইটাকে একসাথে রাখলাম। তুমি দেখবা এখানে বিসি আছে, এখানে বিসি আছে, বিসিওয়ালা দুইটাকে একসাথে রাখলাম। দেন এ বিওয়ালা দুইটা থেকে এ বি কমন নিলাম, এসিওয়ালা দুইটা থেকে এসি কমন নিলাম, বিসিওয়ালা দুইটা থেকে বিসি কমন নিলাম।
এবার ও একটু বড় করে করছে, আমি নর্মালি তোমাকে বলি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান আমরা জানি 0। তাহলে বলো তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? অবশ্যই -1। তাহলে তোমরা সাইড নোটে লিখে দিবে, আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1। তাহলে এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় -1 বসাও, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় -1 বসাও, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় -1 বসাও। তাহলে তুমি কি পাবা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এসি মাইনাস বিসি। তাহলে তুমি এটা পাবা। ওকে, একটু এদিকে তাকাও বাবা। তাহলে আমি এতটুকু পাইলাম, মান বসে দিলাম, মান বসালে আমি এই যে এরকম পাবো। তুমি এই লাইনগুলোর দিকে তাকানোর দরকার নেই, তুমি সরাসরি এই লাইন লিখে ফেলবা। এখন এবার কি করলো? আবার এবার এ দ্বারা গুণ করলো, বি দ্বারা গুণ করলো, সি দ্বারা গুণ করলো। এখান থেকে ক্যালকুলেশন করে কাটাকাটি করলে আমরা এটা পেয়ে গেলাম। সো এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। এবার আসো, এই ম্যাথ করার আরও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি, এই ম্যাথটা তোমার বাম পক্ষ সমান ডান পক্ষ ধরে না করে ডান পক্ষ সমান বাম পক্ষ ধরেও করা যায়। আরেকজনে প্রশ্ন করছিল, তার প্রশ্নের বেশি এখানে বলা হয়েছে এই যে ডান পক্ষ সমান বাম পক্ষ ধরেও করা যায়। ডান পক্ষ আমার কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে তুমি এটাকে লিখতে পারো কি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। এটা কিন্তু কি সূত্র, হ্যাঁ, এটা কিন্তু সূত্র। তাহলে আমরা এবার এখানে যে কাজটা করলাম, যে আমাদের এখানে বি স্কোয়ারের পাশে কিচ্ছু নাই, মানে হচ্ছে আমরা এখানে ওমেগা কিউব দিলাম, 1-এর জায়গায় ওমেগা কিউব দেওয়া যায়, সি স্কোয়ার পাশে ওমেগা কিউব দিলাম, এখানে মাইনাসটা তুলে দিয়ে মাইনাসের জায়গায় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সবগুলো দিলাম। দেওয়ার পর ক্যালকুলেশন করে তুমি কমন টমন নিয়ে এই জিনিসটা পেয়ে যাবা। এটাকে আমরা উৎপাদক বলি। এটা আমরা পরে আরেকবার দেখাবো, ওই কারণে আপাতত কিছু বলতেছি না। আচ্ছা, আর এখানে বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সামনে দেখাবো, ওই কারণে এখন বলতেছি না। আচ্ছা, এবার এখানে একজন বলল, ভাইয়া আই এর পাওয়ার নেওয়ার সময় কেন শেষ 2 ডিজিট নেওয়া হয়? আচ্ছা, ও প্রশ্নগুলো যে আমরা, যেমন ফর এক্সাম্পল আমি যদি তোমাকে বলি I টু দি পাওয়ার 42,426, সো সে তার প্রশ্ন হচ্ছে, ভাই আমরা তো আয়ের ক্ষেত্রে 4-এর গুণিতক চিন্তা করি, তাই না? 4-এর গুণিতক আমরা জানি I টু দি পাওয়ার 4-এর গুণিতক হলে আনসার হচ্ছে কত? 1। I টু দি পাওয়ার 4-এর গুণিতক প্লাস 1 হলে আনসার হচ্ছে I টু দি পাওয়ার 4-এর গুণিতক প্লাস 2 হলে আনসার হচ্ছে I স্কোয়ার, মান হচ্ছে -1। I টু দি পাওয়ার 4-এর গুণিতক প্লাস 3 হলে আনসার হচ্ছে I কিউব, মান হচ্ছে -I। সো এখন প্রশ্ন হচ্ছে, এই 4-এর গুণিতকটা বোঝার জন্য কেন আমি 2টা ডিজিট নিচ্ছি, কেন আমি এর থেকে বেশি নিচ্ছি না? তাই তো, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, ম্যাথমেটিক্যালি প্রুভ করা যায়। তুমি যদি জাস্ট 2টা ডিজিট নাও, আয়ের পরে যদি মানে যতগুলোই থাকুক, লাস্ট 2টা ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয়, পুরা সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। কেন? আসো, মনে করি এই সংখ্যাটাই আমি চিন্তা করলাম, এই সংখ্যাটা হচ্ছে 4000 এত। এটাকে আমি 4 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা। আচ্ছা, তো আমি চাচ্ছি লাস্ট 2 ডিজিট আলাদা করার জন্য। কেন লাস্ট 2 ডিজিট সেটা আমি বলতেছি, তুমি একটু খেয়াল করে দেখো, এটাকে এভাবে লেখা যায় না? 4 2 4 42,400 প্লাস 26 লেখা যায় কি না? যায় কি না? যায়, ডিভাইড বাই 4। তাহলে তুমি এখানে লিখতে পারবে হচ্ছে 424 ইন্টু 100 লেখা যায়, প্লাস 26 ডিভাইড বাই 4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে এই 424 ইন্টু 100 ডিভাইড বাই 4 প্লাস 26 ডিভাইড বাই 4। অ্যাকচুয়ালি খেয়াল করো, এই যে ব্যাপারটা, এই 100কে কিন্তু আমি কাটাকাটি করলে 4 25 100, এর মানে এই রাশিটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। সো এখান থেকে বাকশেষ আসবে না। বাকশেষ কোত্থেকে আসবে? বাকশেষ আসলে আসবে হচ্ছে এখান থেকে। যেখান থেকে বাকশেষ আসবে সেখানে আমি কয়টা ডিজিট নিছি? 2টা ডিজিট। ওই কারণে আমাদের অ্যাকচুয়ালি 4 দ্বারা ভাগ করার ক্ষেত্রে 4 ডিজিট নেওয়া হয়। কিন্তু তুমি যদি 8 দ্বারা ভাগ করো তখন 4 ডিজিট নিলে হবে না। কেন? কারণ 100 তো 4 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য নয়। 8 দ্বারা বিভাজ্য কে? 1000। তখন তোমাকে এখানে কি করতে হবে? তখন তুমি এই যে 42,000 প্লাস 426 এখানে ইন্টু 1000 দিয়ে কাটাকাটি করতে পারবা, তখন শেষে 3 ডিজিট নিতে হবে। সো তোমার 8-এর ব্যাপারটা নাই, তোমার ব্যাপারটা আছে শুধুমাত্র 4-এর ব্যাপার। তো 4-এর ব্যাপারে দেখা যাচ্ছে তুমি এখান থেকে লাস্ট 2 ডিজিট আলাদা করে নিলে বাকিটা এমনিতে কি হয়? নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। তুমি লাস্ট 2 ডিজিট আলাদা নিলে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। ওই কারণে শুধু লাস্ট 2 ডিজিট কাউন্ট করলেই আমাদের সব কাজ হয়ে যায়, কারণ ভাগশেষ লাস্ট 2 ডিজিটের উপরেই ডিপেন্ড করে।
আনসার পাইছো? যে কোয়েশ্চেন করছো আনসার পাইছো? ওকে, গেল। আচ্ছা, একজনে বললো ইএক্স ক্যালকুলেটারের রুলসগুলা। ইএক্স ক্যালকুলেটারের রুলস একবার ডিরেক্টলি আমাদের ইএক্সেরগুলো হচ্ছে ইএসের মতো। পার্থক্যটা কোন জায়গায়? ইএক্সে তোমার ইএস ক্যালকুলেটারের মধ্যে কমপ্লেক্সের জন্য আলাদা একটা বাটন আছে, আর এখানে সেই জিনিসটা তুমি খুঁজে পাবা না। তো তুমি কমপ্লেক্সের অপশানগুলো আনার জন্য কোথায় যাবা? OPTN আছে অপশান, জাস্ট এটাই। তুমি কমপ্লেক্স মুড়ে নেওয়ার পর অপশান দিলে তোমার কমপ্লেক্সের অপশানগুলো চলে আসবে। এই অপশানটা অনেকে খুঁজে পায় না। সো OPTN। অন্যগুলোতে কিন্তু ইএস ক্যালকুলেটারে কিন্তু কোনো একটা বাটনের উপরে কমপ্লেক্স লেখা থাকে, সেই বাটনটা প্রেস করলে হয়ে যায় শিফট দিয়ে, আলফা দিয়ে। সো এক্ষেত্রে কিন্তু সেটা না, এক্ষেত্রে হচ্ছে আমাদের কি অপশানটা ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা একটু খেয়াল করি এবার। মডুলাস মানে কি কোনো জটিল সংখ্যার মান? ওই এটা কি লিখলো? আচ্ছা ওই যে আই দ্বারা কাউকে গুণ দিলে যে মানের কোনো চেঞ্জ হয় না, দিকের চেঞ্জ হয় 90 ডিগ্রি, ওই পার্টটুকু একটু বুঝাই দিয়েন ভাইয়া। দিয়ে দিছি অলরেডি বুঝে দিছি। একজনের প্রশ্ন করলো আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট, আর্গুমেন্ট পাল্লার সংজ্ঞা সহ এদের কীভাবে নির্ণয় করা হয় তার বর্ণনা করো। তাহলে আসলে মেইন কথা হচ্ছে এদের আলাদা করে তোমার ওরকম বর্ণনা করার কোনো কিছু নাই। আর্গুমেন্টের ডেফিনেশন আসলে আমরা যেভাবে বলছিলাম সেভাবে দিব। কোনো একটা জটিল সংখ্যা সে আমাদের কি এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করতেছে, মানে এক্স অক্ষ বলো না, বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করতেছে সেটাই হচ্ছে তার আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট বলতে কী মিন করে? আমরা ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে ঘুরে যেখানে উৎপন্ন কোণ কম পাবো সেটাই হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। যার কারণে আমরা মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি, থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে ক্লকওয়াইজ ঘুরি। সাধারণ আর্গুমেন্ট কি? তুমি যদি মুখ্য আর্গুমেন্ট জানো, মনে করো কোনো একটা, ফর এক্সাম্পল কোনো একটা জটিল সংখ্যার আর্গুমেন্ট হচ্ছে এত থিটা, মনে করো 30 ডিগ্রি। আচ্ছা, আমি যদি এই কোণটাকে 30 না বলে আমি যদি এটাকে বলি এই পুরোটা ঘুরে এসে এতটুকু মানে 390 ডিগ্রি, কোনো সমস্যা আছে? কারণ আমি আরেকবার ঘুরে আসলে 360 প্লাস 30, আরেকবার ঘুরে আসলে আরও 360 প্লাস আরও 360, আরেকবার ঘুরে আসলে আরও 360, এর মানে 360 মানে কি 25। এর মানে আমরা বলতে পারি থিটা যদি কারো আর্গুমেন্ট হয় 25 প্লাস থিটা সেটাও তার আর্গুমেন্ট, 2 into 25 প্লাস থিটা সেটাও তার আর্গুমেন্ট, মানে আরও দুইবার ঘুরছি। 3 into 35 প্লাস থিটা সেটাও তার আর্গুমেন্ট। 3 into 25 4 into 25 প্লাস থিটা সেটাও তার আর্গুমেন্ট। তো সবগুলোকে আমরা বলি তার সাধারণ আর্গুমেন্ট, মানে এটা যদি আর্গুমেন্ট হয় অন্য সবগুলো তার আর্গুমেন্ট হবে, এটাই সাধারণ। তাহলে আমরা এটাকে একসাথে লিখি হচ্ছে আমাদের এটাকে আমরা একসাথে লিখি 2n পাই, মানে এভাবে লিখি 1 2 3 4 এগুলোকে লিখি n ইন্টু 2 পাই প্লাস থিটা, এর মানে 2n পাই প্লাস থিটা, এটাকে আমরা বলি সাধারণ আর্গুমেন্ট। এবার আসো আর্গুমেন্টের পাল্লা। আর্গুমেন্টের পাল্লা নামক কোনো জিনিস নাই। আর্গুমেন্টের পাল্লা বলতে আসলে আমরা মুখ্য আর্গুমেন্টের পাল্লা বুঝি, মানে মুখ্য আর্গুমেন্টের পাল্লা। সো আর্গুমেন্ট বললে তো আমাদের যে কোনো মান হতে পারে, মুখ্য আর্গুমেন্টের পাল্লা আছে। মুখ্য আর্গুমেন্টের পাল্লা কত? -5 থেকে শুরু করে +5 পর্যন্ত। এটা আমরা ক্লাসে করাইছিলাম। এটাই হচ্ছে মুখ্য আর্গুমেন্টের পাল্লা, যে কতটুকু থেকে কতটুকু পর্যন্ত হতে পারে। মুখ্য আর্গুমেন্ট মানে হচ্ছে এটা থেকে এতটুকু হইতে পারবে, মানে 180 থেকে বেশি হইতে পারবে না। ওকে, নেক্সট। এই কোয়েশ্চেনগুলো আনসার দিতে আমার মনে হয় আরেকটা ক্লাস চলে যাবে। আচ্ছা, একজনের প্রশ্ন করছে এই দুইটা প্রশ্নের আনসার দেওয়ার জন্য, যে বলছে হচ্ছে এক্স এর মান যদি এত হয়, ওয়াই এর মান যদি এত হয়, যে আমি একটু বড় করতে হবে।
আচ্ছা, এই দুইটা ম্যাথ করে দিতে বলছিল যে তোমার এগুলো আসলে খুবই ইজি ম্যাথ, যে তোমার এখানে একটা ম্যাথ হচ্ছে এটা, এগুলো বইয়ের ম্যাথ, এক্স ইকুয়ালস টু পি প্লাস কিউ, ওয়াই ইকুয়ালস টু পি প্লাস ওমেগা কিউ, জেড ইকুয়ালস টু পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ হলে দেখাও যে এত। হ্যাঁ, সো তোমার এখানে দেখো মেইন কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে এটা, তোমরা প্রশ্ন না দেখো আমি লিখে দিচ্ছি, এক্স ইকুয়ালস টু পি প্লাস কিউ, এক্স ইকুয়ালস টু পি প্লাস কিউ, ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে পি প্লাস ওমেগা কিউ, আর জেড ইকুয়ালস টু দেওয়া আছে, এগুলো ছোটো হাতের, জেড ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ। তো তোমাকে বলছে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 3 ইন্টু পি কিউব প্লাস কিউ কিউব, এটা তোমাকে দেখাইতে বলছে। তাহলে আমরা বেসিক ক্লাস এটা করাইছি কিনা জানি না, তাও আমরা বলে দিই। তাহলে আমি তাড়াতাড়ি করানোর জন্য এটা আসলে ছবি তুলে রাখছি। তো দেখো মেইন কথা হচ্ছে তোমার এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে, জেডের মান দেওয়া আছে, বের করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান। তো সিম্পল, তুমি এক্সের মান বসাইছো, তুমি ওয়াইয়ের মান বসাইছো, তুমি জেডের মান বসাইছো। তাহলে তুমি এখানে তাকাই দেখো এক্সের মান বসানোর পর সেটা হয়ে গেল পি প্লাস কিউ হোল কিউব। তাহলে এই যে পি প্লাস কিউ হোল কিউব মানে হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা আছে না, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব নাই। তাহলে আমি এটা ফর্মুলা করলাম, সেমভাবে পরেরটারও ফর্মুলা করলাম, ফর্মুলা করার পর আমি কি করছি দেখো, ফর্মুলা করার পর একই ধরনের জিনিসগুলোকে একসাথে আনবো, বলতে কি এখানে আছে পি কিউব, এখানেও একটা পি কিউব আছে, এখানেও একটা পি কিউব আছে, তাহলে এই তিনটা পি কিউবকে একসাথে নিয়ে আসলাম। এবার আসো আমাদের এখানে একটা পি স্কোয়ার কিউ আছে, এখানে একটা পি স্কোয়ার কিউ আছে, এখানেও একটা পি স্কোয়ার কিউ আছে, তিনটা পি স্কোয়ার কিউওয়ালা রাশিকে একসাথে আনলাম। এখানে একটা পি কিউ স্কোয়ার আছে, এখানে একটা পি কিউ স্কোয়ার আছে, এখানে একটা পি কিউ স্কোয়ার আছে, তিনটা পি কিউ স্কোয়ারওয়ালা রাশিকে একসাথে আনলাম। এখানে একটা কিউ কিউব আছে, এখানে একটা কিউ কিউব আছে, এখানে একটা কিউ কিউব আছে, তিনটা কিউ কিউবওয়ালাকে একসাথে আনলাম। আনার পর তিনটা পি কিউব মানে হচ্ছে 3 পি কিউব, এখানে 3 পি স্কোয়ার কিউ সবার সাথে আছে কমন নিলাম, এখানে 3 পি কিউ স্কোয়ার সবার সাথে আছে কমন নিলাম, এখানে কিউ কিউব সবার সাথে আছে কমন নিলাম। এবার দেখো আমার কমন নেওয়ার পর তুমি এবার তাকাই দেখো না, খালি এই 3 পি কিউব বসাইলাম, 3 পি স্কোয়ার কিউ, এই 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে 0। এবার আসো 3 পি কিউ স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মানেই হচ্ছে আসলে ওমেগা। সো আমি এটাকে ওমেগা বলতে পারি, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার তার মানও কি 0। এবার কিউ কিউব ইন্টু 1 প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা টু দি পাওয়ার 6কে আমরা ওমেগা কিউব বলতে পারি। ওমেগা কিউব বলতেছি, আমাদের ওমেগা টু দি পাওয়ার 6 যেটা আছে সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি হচ্ছে ওমেগা কিউব হোল স্কোয়ার বলতে পারি না। তাহলে আমরা ওমেগা কিউব যদি হোল স্কোয়ার বলতে পারি, তাহলে দেখো 1 প্লাস ওমেগা কিউবের মান হচ্ছে 1, ওমেগা টু দি পাওয়ার 6 হোল স্কোয়ার মানে ওমেগা কিউব দুইটা, তার মানে 1 1। তো তুমি মান বসালে তো অটোমেটিক তুমি আনসারটা পেয়ে যাচ্ছ, শেষ তো, এই ম্যাথে কোনো ঝামেলা নাই। তো তাহলে আমরা কি করলাম, জাস্ট আমরা মানগুলা বসাই দিলাম, এ প্লাস বি হোল কিউবের সূত্র করলাম, করার পর আমরা এখানে প্রত্যেকটা টার্ম, এখানে 3টা টার্ম আছে, প্রত্যেকটা টার্মে একই রাশি থাকে, একই রাশিগুলোকে একসাথে এনে কমন নিলাম, আনসার বের হয়ে গেল। এবার তোমার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে এটা দেখো, পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে তোমার এরকম, এক্স ইকুয়ালস টু যদি পি প্লাস কিউ হয়, ওয়াই ইকুয়ালস টু যদি পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার হয়, সিমিলার টাইপস অফ ম্যাথ, জেড ইকুয়ালস টু পি ওমেগা স্কোয়ার প্লাস পি ওমেগা হয়, তাহলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 6 পি কিউ। সো তুমি এই ম্যাথ যদি দেখো তাহলে এক্সের মান দেওয়া আছে আবার আগের মতো, ওয়াইয়ের মান দেওয়া আছে, জেডের মান দেওয়া আছে। তো তোমার কার মান বের করতে হবে, তোমার কি লাগবে, এক্স স্কোয়ার লাগবে, ওয়াই স্কোয়ার লাগবে, জেড স্কোয়ার লাগবে। তো তুমি এক্সের জায়গায় এক্সের মান বসে দাও, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান বসে দাও, জেডের জায়গায় জেডের মান বসে দাও। তো বসে দিলে লাইনটা বিশাল হয়ে যাবে আগের মতো। তো তুমি লাইন যদি বিশাল না করতে চাও, এখানে কী করছে, আগে এক্স স্কোয়ার ক্যালকুলেশন করছে। সো তুমি এক্স যদি এটা হয়, এক্স স্কোয়ার মান হচ্ছে এটা, স্কোয়ার মান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এরপর হচ্ছে ওয়াই স্কোয়ার সমান যদি এটা হয়, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এখানেও সেম, জেড সমান যদি এটা হয়, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করলো। ফর্মুলা করার পর ওমেগা কিউবের মান 1 বসাই দিল। এবার তুমি জাস্ট মানটা বসাইলে তো আনসার মিলে যাচ্ছে।
তুমি জাস্ট এক্স স্কোয়ারের মান, ওয়াই স্কোয়ারের মান, জেড স্কোয়ারের মান বসেইয়া হুবহু আগেরটার মতো একই রাশি তিনটার মধ্যেই পাবা, একই রাশিগুলো কমন নিলে আনসার শেষ। আমার মনে হয় তুমি এটা প্র্যাকটিস করো না বাসায় প্র্যাকটিস করলে ঝামেলা হওয়ার কথা না, এটা পারার উচিত ছিল। সমস্যা না, আমি বলে দিলাম। এবার যে প্রশ্নটা করছো তুমি একটু কষ্ট করে বাসায় আবার প্র্যাকটিস করে নিবা এই দুইটা ম্যাথ। এবার আসো নেক্সট, ওই যে বললাম আমাদের হচ্ছে এই ম্যাথের মধ্যে, এই ম্যাথ আমরা বলছি মুখস্থ করে ফেলবা, 1 - i বসাবা এক্সের মান, আর এই ম্যাথের মধ্যে এক্সের মান 1 ওমেগা স্কোয়ার বসাবা 3 বার, শেষ, আনসার বের হয়ে যাবে। এই দুটো একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার আরেকজন প্রশ্ন করছে, এখানে হচ্ছে এটা মনে হয় ওয়াসিল বিল্লা করছিল। আচ্ছা, এখানে প্রথমে প্রশ্ন করছে যেটা, সেটা হচ্ছে সমান চিহ্নের দুই পাশে ওমেগা কি কাটাকাটি যাবে? এক্স ওমেগা ইকুয়ালস টু যদি ওমেগা হয় তাহলে এক্স ইকুয়ালস টু 1 লেখা যাবে কি না, দ্যাট মিন্স ওমেগা কাটাকাটি যাবে কি না। ভালো একটা কোয়েশ্চেন করছো। সো এই ক্ষেত্রে আমি তোমাকে প্রথমে বলে রাখি, সমীকরণের ডান পাশে বাম পাশে কখন কাটাকাটি যায়, কখন কাটাকাটি যায় না, এটা আগে তোমাকে বুঝতে হবে। এটা সমীকরণের ডানে বামে আমি কাটাকাটি করতে পারবো না কখন, সেটা আমাকে বুঝতে হবে। তো আসো আমি তোমাকে বলি কখন কাটাকাটি যায় কখন কাটাকাটি যায় না। আমি জাস্ট একটা জিনিস দেখাই। তোমার মনে করো এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 3x আছে। তুমি চাইলে দুইটা কাজ করতে পারো। এক নাম্বার কাজ, এক্স স্কোয়ার ইকুয়ালস টু যেহেতু 3x, আমরা এখান থেকে এক্সএস কাটাকাটি করলে এক্স ইকুয়ালস টু 3 হয়ে যায়। আমি কি করে দিছি, কেটে দিছি, তাহলে এক্স ইকুয়ালস টু 3 হয়ে যায়, শেষ। আমাদের এক্সএস কেটে দিলে এক্স ইকুয়ালস টু 3, তাহলে এক্সের মান 3 আমরা পেয়ে গেছি। আচ্ছা, ভালো কথা। সেকেন্ড হচ্ছে আমি না কেটে এটাকে বামে আনলাম, এক্স কমন নিলাম, তাহলে এখান থেকে হয় এক্স ইকুয়ালস টু 0 অথবা এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু 0 থেকে গেল এক্স ইকুয়ালস টু 3। তাহলে দেখো আমি এক্সের একটা মান পাচ্ছি 0 আর একটা মান পাচ্ছি হচ্ছে 3। এবার আমার প্রথম কথা, এটা কোন ধরনের সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ থেকে এক্সের মান কয়টা আসবে? 2টা আসবে। দ্বিঘাত মানে হচ্ছে এক্সের মান 2টা আসবে, কিন্তু তোমার আসছে কয়টা? একটা। কেন একটা আসছে? কারণ তুমি এই যে এক্সে এক্সে কাটাকাটি করছো, দিস ইজ ভুল। এই ভুলটার কারণে তোমার একটা আনসার আসে নাই। এর মানে মাথায় রাখবো, সমীকরণের উভয় পাশে চলকে চলকে কাটা যায় না, চলকে চলকে কাটা যায় না, চলকে চলকে কাটা যায় না। আবারও বলতেছি, চলকে চলকে কাটা যায় না, চলকে চলকে কাটা যায় না। চলকে চলকে কেটে দিলে আনসার ভিন্ন আসবে, মানে আনসার কম আসবে। আনসার ভুল আসবে না, আনসার কম আসবে, একটা আনসার কম আসবে। এবার আসো, কিন্তু তোমার যদি এরকম হয়, বামে আছে হচ্ছে 3x, ডানে আছে হচ্ছে 3 কাটাকাটি করে দিলে এক্স ইকুয়ালস টু 1, ইটস ওকে, হবে, কোনো সমস্যা নেই। কেন? কারণ এটা তো একঘাত, আনসার এক্সের মান একটাই আসবে, সে একটাই আসছে। তাহলে এই ক্ষেত্রে কাটাকাটি করছি যে কেন সমস্যা হয় নাই? ধ্রুবকে কাটাকাটি করা যাবে, ধ্রুব যাবে, ছ যাবে না, ধ্রুব যাবে, ছ যাবে না, মানে চলকে কাটাকাটি করা যাবে না, ধ্রুবকে কাটাকাটি করা যাবে। এবার আসো ওমেগা, তুমি আমারে বলো ওমেগা কি চলক না ধ্রুবক? যেমন এই ভুলগুলো, আমি যে এখন যে বেসিকটা বলছি না, এই বেসিকটা সবচেয়ে বেশি ঝামেলা করে ত্রিকোণমিতিতে গেলে আমাদের অনেকে আমরা এর একবারে উমা সাইন থিটা কাটাকাটি, কি সুন্দর করে আনসারটা পেয়ে গেছি, পরীক্ষা জায়গায় দেখে আমি আন্ডা পেয়েছি, এখন আমি বসে বসে কান্না করতেছি, এটা আমি কি করেছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে আবেগে, বুঝছো? ত্রিকোণমিতিতে গেলে আমি দেখি স্টুডেন্টরা আবেগে ডানে বামে সাইন থিটা কাটে দেয়। তোমার সমীকরণটা সমাধান করে বের করতে হবে থিটার মান। তো তুমি যদি সাইন থিটা কেটেই দাও, তো তোমার সাইন থিটার ওই সাইন থিটা কাটার কারণে আনসার কমে যাচ্ছে না। সো আবেগে কান দিব না, আমরা মাথায় রাখবো। ওইখানে দেখো সাইন থিটার ক্ষেত্রে থিটা কিন্তু চলক, যেহেতু থিটার মান তুমি বের করবা, তো থিটা যদি চলক হয় তাহলে তো তুমি কাটাকাটি করতে পারবা না। বাট ওইখানে যদি সাইন থিটা না থেকে সাইন 30 থাকতো, তখন কাটাকাটি করতাম। সাইন 30 কেটে দিয়েছি, কেন? সাইন 30 চলক না, সাইন 30 হচ্ছে ধ্রুবক। সো ধ্রুবকে কাটাকাটি যাবে, ছলকে যাবে না। ধ্রুবকে কাটাকাটি যাবে, ছলকে যাবে না। মনে রাখতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে দেখো, এবার তুমি বলো ওমেগা কি ধ্রুবক না? ওমেগার মান ধ্রুবক না?
ওমেগা তো আমরা একটা নির্দিষ্ট ধ্রুবমান জানি, তাই তো? হ্যাঁ জানি, যেহেতু ওমেগার মান ধ্রুবক, ওমেগা ওমেগা কাটাকাটি করা যাবে। ভালো একটা কোয়েশ্চেন ছিল। ওকে, তাহলে আশা করি আনসার পেয়ে গেছো। ওমেগা ওমেগা কাটাকাটি করা যাবে, কারণ ওমেগা ধ্রুবক। কিন্তু এখানে যদি এরকম থাকতো এক্স, যদি আমার এরকম থাকতো এক্স স্কোয়ার ওমেগা ইকুয়ালস টু ওমেগা এক্স, তুমি কী করতা? কাটাকাটি করতা? হ্যাঁ করতাম তো, ওমেগা ওমেগা কাটাকাটি করতাম। তখন লিখতাম এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স, আর কাটাকাটি করতাম না, তখন লিখতাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো, এক্স কমন নিতাম, এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এক্সের মান জিরো, এক্সের মান হচ্ছে ওয়ান, দুইটা মান পেয়ে গেছি। দেখো দ্বিঘাত সমীকরণ, বুঝছো তো? ঠিক সেম কারণে আমরা যে লিখি এক্স স্কোয়ার ইকুয়ালস টু, যদি আমাদের মনে করো 25 হয়, এক্স ইকুয়ালস টু যদি আমরা প্লাস মাইনাস 5 লিখি, কেন লিখি? এটা আসলে রুলস না, রুলস হচ্ছে এটা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25 হলে এক্স, আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইকুয়ালস টু জিরো, এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়ালস টু জিরো, হয় এক্স প্লাস 5 ইকুয়ালস টু জিরো অথবা এক্স মাইনাস 5 ইকুয়ালস টু জিরো, এক জায়গায় 5 পাবো আর এক জায়গায় মাইনাস 5 পাবো। তো যেহেতু আমরা জানি এরকম হলে সবসময় আমরা পাই, ওই কারণে আমরা লিখে দিই এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 5। সো আমাদের এটা লেখাটা সঠিক। অনেকে মনে করে রুটে আমাদের রুট তুলে দিলে, যেমন রুট ওভার 25, এটার মান কিন্তু অনলি 5, এটার মান প্লাস মাইনাস 5 না, বাট এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25, এখানে এক্স ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 25। আমরা যে কাজটা করি, মনে করি যে রুট তুলে দিলে প্লাস মাইনাস হয়, রুট তুলে দিলে প্লাস মাইনাস হয় না, প্লাস মাইনাস হয় হচ্ছে তোমার ওই স্কোয়ারটা অপোজিটে গেলে। কেন? এই যে ঠিক এই কারণে, ঠিক যে কারণে এখানে দুইটা মান আসতেছে, ঠিক সেই কারণে এটা হচ্ছে। আর এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 25কে আমরা লিখবো হচ্ছে 5, ওই কারণে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 5 হয়। আচ্ছা, এই লেখাগুলো মনে বোঝা যাচ্ছে না, না বুঝে গেলে সমস্যা নেই, আমি মুখে মুখে পড়তেছি তো। হ্যাঁ, এখানে ও আর একটা কোয়েশ্চেন করলো, সেটা হচ্ছে ওর কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, থ্রাইস রুট ওভার এ সমান এ কমা এ ওমেগা কমা এ ওমেগা স্কোয়ার, এই সূত্র কি ব্যবহার করা যাবে কিনা? উত্তর হচ্ছে আমরা এই সূত্র অ্যাডমিশনে ব্যবহার করি, এমসিকিউতে ব্যবহার করি, জেনারেলি এই সূত্র ব্যবহার করা যাবে না। তো আমি আগে তোমাকে বলি, এটা হচ্ছে একটা শর্টকাট, এটা একটা শর্টকাট, সিকিউতে তুমি ব্যবহার করতে পারবা না। এই শর্টকাটটা কি আমি তোমাকে বলি, মনে করো এক্স কিউব ইকুয়ালস টু আমার কাছে এ কিউব আছে, যদি কোথাও এক্স কিউব ইকুয়ালস টু এ কিউব থাকে, এর মানে এক্সের মান কয়টা? 3টা। সেই এক্সের 3টা মান হবে এক্স ইকুয়ালস টু, একটা হবে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, 3টা মান। এই 3টা মানকে এ দ্বারা গুণ করব, এ দ্বারা গুণ করলে এ এ কে এ, এ ওমেগা এ কে এ ওমেগা, এ ওমেগা স্কোয়ার এ কে এ ওমেগা স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমার আনসার। তাহলে যদি তোমার কোথাও যদি এটা থাকে এক্স কিউব ইকুয়ালস টু হচ্ছে 2 কিউব, তাহলে তুমি বলতে পারো আনসার হচ্ছে এক্স ইকুয়ালস টু, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 2 ওমেগা আর একটা হচ্ছে 2 ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে একটা শর্টকাট। এখন এটা ব্যবহার করা যাবে না রিটেনে, তবে অ্যাডমিশনে অনেক সময় আমরা টাইম না থাকলে আমরা ব্যবহার করে ফেলতে বলি, অ্যাডমিশনে রিটেনে ব্যবহার করলে খুব একটা সমস্যা নাই। আচ্ছা, এবার বললো কোথায়, হ্যাঁ না গেলেও এর প্রমাণটা দেখালে ভালো হতো। আচ্ছা, তো তার ভাষ্যমতে এটার প্রমাণটা দেখানো ভালো হতো। তো মেইন কথা হচ্ছে আমাকে বলা হয়েছে থ্রাইস রুট ওভার এ সমান কত, তো থ্রাইস রুট ওভার এর মান ধরে নিলাম এক্স, এখান থেকে এক্সের মান কয়টা আসবে? 3টা। তো এখান থেকেই তো বলা যায় এক্স কিউব ইকুয়ালস টু হচ্ছে এ কিউব, আমাদের সরি থ্রাইস রুট ওভার এ কিউব, থ্রাইস রুট ওভার এ কিউব, ভিতরে কিউব থাকতে হবে কিন্তু, থ্রাইস রুট ওভার এ কিউব, তাহলে এক্স কিউব ইকুয়ালস টু এ কিউব। তাহলে আমাদের এক্স কিউব ইকুয়ালস টু এ কিউব যদি হয়, আনসার যে এই 3টা হবে সেটা দেখাইলে তো তুমি খুশি। আচ্ছা, তোমার খুশি করে দিই, তাহলে আমরা খুশি করে দিই, আমরা একটু খুশি করে দিই। সো আমাদের বলা হলো থ্রাইস রুট ওভার এ কিউবের মান বের করার জন্য সেটাকে আমি এক্স ধরলাম। তো এটা যদি এক্স হয় তাহলে আমরা বলতে পারি এক্স কিউব ইকুয়ালস টু এ কিউব, দুইটাকে বাম পাশে আনো, এক্স কিউব মাইনাস এ কিউব ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি, তাহলে আমরা বলতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু 0। এবার হচ্ছে দেখো এখানে এক্স মাইনাস এ, এটা নিয়ে মাথা ব্যথা নাই, মাথা ব্যথা হচ্ছে এটা নিয়ে। এখন এখানে যদি উৎপাদক করতে হয়, একজনেই প্রশ্নটাও করছে ভাই উৎপাদক করানো আপনি শিখান নাই, কি মুশকিল উৎপাদক করানো বলে আমি শিখাই নাই। দেখো উৎপাদক আমি আলাদা করে বলি নেই উৎপাদক করো, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আমি উৎপাদক করাই ফেলছি। যেমন এটা থেকে যে আমি যে লাইনটা আনবো সেটাও তো একটা উৎপাদক।
এখন যা করছি তাও তো উৎপাদক। উৎপাদক মানে কি? উৎপাদক মানে হচ্ছে তার থেকে উৎপন্ন মানগুলো বের করা, চলকের সমাধান করা। তাহলে আসো এটাকে, এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এখানে আমরা দ্বিঘাত মানে হচ্ছে এটাকে এক্স মাইনাস সামথিং ইন্টু এক্স মাইনাস সামথিং এক্স প্লাস মাইনাস সামথিং আকারে প্রকাশ করা যাবে। আসো আমরা প্রকাশ করতেছি। প্রকাশ করার জন্য এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে সবচেয়ে মেন ট্রিক্স যেটা, সেটা হচ্ছে আমরা জানি 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস হচ্ছে 1 0, তাহলে নিশ্চয়ই এটা জানি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস হচ্ছে -1। সো কোথাও যদি -1 থাকে তার জায়গায় তুমি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার বসাতে পারবা, কোথাও যদি 1 থাকে তার জায়গায় তুমি ওমেগা কিউব বসাতে পারবা। বাট আমার এখানে যদি তোমাকে উৎপাদক করতে হয়, দুইটা উৎপাদকের জন্য কয়টা রাশি লাগে? 4টা। আমার এখানে রাশি আছে কয়টা? 1টা 2টা 3টা। 4টা থাকলে না দুইটা কমন নিতাম। উৎপাদকে কি করে? উৎপাদকে হচ্ছে 4টা থাকলে দুইটা কমন নেয়, তাই তো? এখন আমার এখানে তো আসেই 3টা, বানাইতে হবে 4টা। তাহলে তুমি যদি 1-এর জায়গায় যদি ওমেগা কিউব বসাও লাভ নাই, বাড়তেছে না। বাট -1-এর জায়গায় যদি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার বসাও, একটা জায়গায় দুইটা রাশি চলে আসলো। এক্স্যাক্টলি এই কাজটা আমরা এখানে করব। এক্স স্কয়ার -1 ইন্টু এ এক্স প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে মেন টুইস্ট। এটাই হচ্ছে মেন টুইস্ট যে আমরা এখানে একটা -1 আনতেছি কেন? যাতে আমি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার বসাইতে পারি। তাহলে এবার আসো আমরা বসাই দিয়ে কমন নিলে আনসার শেষ। তাহলে এক্স স্কয়ার মাইনাস এটার জায়গায় বসাবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এ এক্স প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। এবার এক্স মাইনাস এ ইন্টু এখান থেকে আমরা গুণ করলে কি হবে? এক্স স্কয়ার মাইনাস ওমেগা এ এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওমেগা স্কয়ার এ এক্স প্লাস এ স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। এক্স মাইনাস এ ইন্টু এখান থেকে কি কমন নেওয়া যায়? এই দুইটা রাশি থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস ওমেগা এ মাইনাস এই দুইটা রাশি থেকে কি কমন যায়? আচ্ছা, এই দুইটা রাশি থেকে আমাদের এ কমন যায়। এ কমন নিলে হচ্ছে ওমেগা স্কয়ার এক্স প্লাস এ। এখন আমরা জানি উৎপাদকের নিয়ম অনুযায়ী এখানে যা আসে এখানেও তা আসতে হবে। এখানে যদি তা আসতে হয়, এখানে শুধু এক্স আসে, এর মানে এখানে এক্স আসতে হবে। এক্স আসতে হলে এই ওমেগা স্কয়ারটা কমন নিয়ে নিতে হবে। তাহলে আমি ওমেগা স্কয়ারটা কমন নিব কেমনে? এখানে ওমেগা স্কয়ার কমন নিলে তো এখানে থাকা লাগবে, নাই তো কি হয়েছে? এখানে ওমেগা স্কয়ার নাই তো কি হয়েছে? ওমেগা কিউব বসানো যায় না, কারণ ওমেগা কিউবের মান 1। এবার যদি তুমি এখানে ওমেগা স্কয়ার এ কমন নাও, তাহলে কি হয় দেখো? এক্স প্লাস এ ওমেগা বা ওমেগা এ। এবার দেখো দুইটা মিলে গেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ওমেগা এ ইন্টু এক্স মাইনাস ওমেগা স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এবার তুমি লেখো, হয় এটা ইকুয়ালস টু 0, অথবা এটা ইকুয়ালস টু 0, অথবা এটা ইকুয়ালস টু 0। দেখবে এক জায়গায় পাইছো এ, আরেক জায়গায় পাইছো ওমেগা এ, আরেক জায়গায় পাইছো ওমেগা স্কোয়ার এ, আর এই তিনটেই তোমার আনসার ছিল এ। তাহলে এ ওমেগা স্কোয়ার এই তিনটেই তোমার আনসার ছিল। এই আনসার পাইছো কিনা বলো? যে প্রশ্ন করছিল আনসার পাইছো? ওকে, এবার আসো। তোমার এখানে 3 নম্বর প্রশ্নের আনসার অলরেডি দেওয়া হয়ে গেছে, যে ওই যে আমরা অনুবন্ধীর যে কথাটা বলছিলাম ডানে বামে অনুবন্ধী করলে করা, সেটা 4 নম্বর প্রশ্নের আনসার দেওয়া হয়ে গেছে, বুয়েটের যে প্রশ্নটা ছিল সেটা। আর তোমার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার তোমার 5 নাম্বার 6 নাম্বারের আনসার পাবা আগামী ক্লাসে। 7 নাম্বারের আনসার পাবাই না। 8 নাম্বারের আনসার পাবাই না। আসলে ব্যাপারটা হচ্ছে 7 নাম্বারে তুমি বলছো হচ্ছে এখানে কোন একটি ত্রিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ এই ধরনের কনসেপ্টগুলা, দ্বিঘাত সমীকরণ এগুলো হচ্ছে আমাদের 4 নম্বর অধ্যায়ের কাজ, 4th চ্যাপ্টার। এগুলো আমরা এখনো জানি না। সো ত্রিঘাত এবং দ্বিঘাত সমীকরণের যদি কোনো প্রশ্ন তোমার করা হয়, সেগুলো এখানকার প্রশ্ন না, সেগুলো 4 নম্বর অধ্যায়ের প্রশ্ন। আমরা 4 নম্বর অধ্যায়ে গেলে তুমি দেখবে এগুলো দেখে হাসবা, কি সোজা প্রশ্ন। বাট বর্তমানে তোমরা এগুলো পারবা না। দ্বিঘাত 4 নম্বর অধ্যায়ের প্রশ্ন, 4 নম্বর বহুপদী ও বহুপদী সমীকরণের প্রশ্ন। সো এখানে আনসার দেওয়া পসিবল না।
এবার আসি একজনে এখানে করছে আমার শিটের মধ্যে। সো এখানে ব্যাপারটা হচ্ছে আমি তোমার ঠিক করে দিই, এখানে এটাই হবে। আমি শিটে এখানে মাইনাস দিয়েছিলাম, মাইনাসটা হবে না। তাহলে দেখো tan ইনভার্স -1/0, তো -1/0 এর জায়গায় আমি লিখছি tan 5/2, কারণ আমরা জানি tan 5/2 এর মান 1/0, ওই মাইনাসটা রয়ে গেছে। তো tan ইনভার্সের ক্ষেত্রে মাইনাসটা চাইলে বের করে আনা যায়, বের করে আনলাম। tan ইনভার্স tan 5/2 এখান থেকে বের হলো আমাদের মাইনাস tan ইনভার্স চলে গেলে 5/2 -5/2, এটা হচ্ছে মাইনাস আইয়ের আর্গুমেন্ট। তো মাইনাস আইয়ের আর্গুমেন্টের ক্ষেত্রে তুমি আরেকটা জিনিস দেখতে পারো, সেটা হচ্ছে কি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, মানে হচ্ছে এটা বাস্তব অক্ষ, এটা অবাস্তব অক্ষ, এটা হচ্ছে রিয়েল এক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস। মাইনাস আই সে কোথায় আছে? মাইনাস আই মানে কি দেখো, মাইনাস আই মানে হচ্ছে -1 ইন্টু আই। এর মানে আই মানে হচ্ছে ইমাজিনারি এক্সিসের দিকে কত গড় যাব? -1 গড়। তাহলে এই দিকে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে -1 একক যাব, এটা হচ্ছে আমার মাইনাস আই। এর মানে তার মডুলাস হচ্ছে এটা, তার মানে হচ্ছে 1। আর্গুমেন্ট দেখো, এটা কিন্তু অনেকে যে আমাদের এই প্রশ্নটা করছে, ভাই এটা কি থার্ড কোয়াড্রেন্ট না ফোর্থ কোয়াড্রেন্ট? এটা কোনো কোয়াড্রেন্টে না, এটা থার্ড কোয়াড্রেন্টেও না, ফোর্থ কোয়াড্রেন্টেও না, এটা হচ্ছে ওয়াই এক্সিসে আছে। ওয়াই এক্সিস মানে হচ্ছে 90 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে আমি কি এই দিক থেকে কাউন্ট করব নাকি এই দিক থেকে কাউন্ট করব? তো তুমি নিজেই দেখো কোন দিক থেকে কাউন্ট করলে ছোটো হয়। অবশ্যই আমার এই দিক থেকে কাউন্ট করলে ছোটো হয়, তাহলে আমরা এই দিক থেকে কাউন্ট করব না। তাহলে এই দিক থেকে কাউন্ট করলে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঘুরছি কীভাবে? ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমাদের কি হয়? ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস হয়, তাহলে -5/2। বুঝছি কিনা বলো? অনেকক্ষণ হয়ে গেছে না? আচ্ছা, আমরা আর অল্প কিছুক্ষণ, আর 2-1টা প্রশ্ন সলভ করে দিই। আচ্ছা, একজনের প্রশ্ন করছিল হচ্ছে এটা বর্গমূল নিয়ে। সো আমি বর্গমূলের ব্যাপারটা বলে দিই। এগুলো হচ্ছে আসলে এই যে এখানে যেগুলো তুমি দিছো, এগুলো মনে হয় আপনারা দিছিল মনে হয়। তো যেগুলো দিছো অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আমাদের একটু আনকমন আর কি, একটু কম আসে। তো সেক্ষেত্রে আমরা তাও দেখাই দিই। তুমি প্রথমে দিছো হচ্ছে 1 ± i। সো 1 ± i এর বর্গমূলের ক্ষেত্রে এর মানে √1 ± i বের করব। সো আমরা যে কাজটা করব, আমাদের প্রথম কাজ হচ্ছে 1 + i বের করা। একটা বের করতে পারলে আরেকটা অটোমেটিক বের হয়ে যাবে। আচ্ছা, তো আমরা কি করব? আমরা √1 + i সমান হচ্ছে x + iy অথবা a + ib ধরে নিব জেনারেল নিয়মে। এটা হচ্ছে ওই শর্টকাট নিয়মে, এটা হয় না, এটা হচ্ছে জেনারেল নিয়মে। এটা সমান x + iy ধরবো, বর্গ করব, এরপর সহগ সমীকৃত করব, x এর মান বের করব, y এর মান বের করব, আনসার পেয়ে যাব। মানে বড় নিয়মে করতে হবে। সো আমরা এটা সমান x + iy ধরছি, এরপর আমরা উভয় পাশে বর্গ করছি, এরপর সহগ সমীকৃত করে x² - y² মান পাইছি, 2xy এর মান পাইছি। এখান থেকে x² + y² এর মান বের করছি। x² - y² আর x² + y² মানে যোগ বিয়োগ করে আমরা x আর y এর মান পেয়ে গেছি। এখন প্লাসওয়ালাটা পাইলে অনুরূপ বা মাইনাসওয়ালাটা বলা যায়, সেখান থেকে সরাসরি আনসারটা বের করে ফেলা যায়। শেষ, এটা হয়ে গেছে। তো এটা তার ঝামেলা নেই। এবার আসো, আমরা বলছিলাম যেগুলো শর্টকাট দিয়ে মিলবে না ওগুলো কী করতে হবে? তোমাকে জেনারেল নিয়মে করতে হবে। এবার আসে হচ্ছে এই ম্যাথটা, আর এটা দেখাইছিল হচ্ছে তুমি এটা কইরে, এই যে এটা 2x + i × x² - 1। সো এই ম্যাথটা আমি একটু দেখাই দিই। এই ধরনের ম্যাথে অনেকের একটু প্রবলেম হয়ে যেতে পারে। সো আমি এখানে প্রথম কথা হচ্ছে আমরা কি করছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের এখানে আছে 2x, হ্যাঁ, আমরা এখানে হাফ দিয়ে এখানে 2 দ্বারা গুণ করলাম। এখন প্রথম কথা হচ্ছে 2 দ্বারা কেন গুণ করলাম? 2 দ্বারা গুণ করছি যাতে করে আমি এখানে 4x আসার ফলে, আমরা জানি 4x এর সূত্র আছে, 4x এর সূত্র আছে না? আমরা জানি 4x সমান হচ্ছে x + 1 হোল স্কোয়ার - x - 1 হোল স্কোয়ার। আমরা জানি এটা হচ্ছে 4x এর সূত্র। মানে আমরা জানি না 4ab এর সূত্র জানি না, 4ab। তো আমি 4 × a এর মান 1 ধরো, b এর মান x ধরো, তাহলে 4x এর সূত্র পেয়ে যাবা। তো আমরা সেই সূত্রটা করতে পারবো বলে আমরা এটা করছি। আচ্ছা, এবার হচ্ছে এখানে x² - 1 আছে, তাহলে এখানে x + 1 x - 1 লিখলাম। এবার তুমি সিম্পল দেখো, এখানে তুমি কি করছো? 4x এর জায়গায় 4x এর সূত্র করছো, আর এদিকে এটা করছো। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমার এখানে যে মাইনাস আছে, এই মাইনাসটাকে আমি লিখতে পারি i²। তাহলে আমি যদি এটাকে i² লিখতে পারি, তাহলে এটাকে লিখতে পারি মাইনাসটার জায়গায় প্লাস লিখলাম, -1 এর বদল লিখলাম i², এখানে x - 1 হোল স্কোয়ার। এই i² x - 1 হোল স্কোয়ার এটাকে একসাথে লেখা যায় না, i × x - 1 হোল স্কোয়ার, সেটাই করলাম।
এটা করার পর কি হয়েছে দেখো, এটা করার পর আসলে যে জিনিসটা হয়েছে সেটা আমি তোমাকে বলি, সেটা আমি তোমাকে দেখাই। আমি একটু এটাকে একপাশে নিয়ে যাই। দেখো সেটা করার পর আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে, তোমরা তো এটা জানো a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক না? তাহলে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার যায় তুমি এটা বসাইতে পারো। এখানে ঠিক সেম সেম, যে আমি যদি বলি এক্স প্লাস ওয়ান প্লাস আই ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটাকে বলা যায় না এ প্লাস বি হোল স্কোয়ার? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার লিখলে বলা যায় না এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ এর মান এক্স প্লাস ওয়ান, বি এর মান আই ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস বি স্কোয়ার মান হচ্ছে আই ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এক্স্যাক্টলি এই জিনিসটাই এখানে সৃষ্টি হয়েছে, আর এই জিনিসটার জায়গায় তুমি এটা বসাই দিতে পারবা, আর এটাকে রুট করলে প্লাস মাইনাস এটাই হচ্ছে আমাদের আনসার, বর্গমূলের আনসার। ওই যে বর্গ বানানোটা এটা একটু কমপ্লেক্স টাইপের, মানে একটু আলাদা করে মেমোরাইজ করতে হয় এই ধরনের ম্যাথগুলো, মানে আলাদা করে একটু প্র্যাকটিসের উপর থাকতে হয় আর কি। ঠিক সিমিলারলি তুমি আরেকটা প্রশ্ন যেটা দিছো সেটাও ঠিক সেম রুলস, সেম। এই যে এটাও সেম, এক্স স্কোয়ার মাইনাস ফোরকে আমরা উৎপাদক করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেন হচ্ছে আমরা এক্ষেত্রে যে কাজটা করলাম, এখানে যে 4 আছে আর এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 4 মানে এক্স প্লাস টু এক্স মাইনাস টু, এর মানে এটার সাথে কম্পেয়ার করতে হলে তোমার এক্স প্লাস টু এক্স মাইনাস টু লাগবে। তো এক্স প্লাস টু এক্স মাইনাস টু এই দুইটাকে বিয়োগ করে দেখো তো, এটাকে একটা থেকে আরেকটা বিয়োগ করলে 4 হয় না? ওই জন্য 4-এর জায়গায় আমি এটা লিখছি, আর বাকিটা আশা করি আমাকে বুঝাইতে হবে না। আচ্ছা, এটা অনেক বড় একটা ম্যাথ, এটা আগামী ক্লাসে দেখাবো। আচ্ছা, এবার এই ধরনের ম্যাথগুলা যে একজনে এই প্রশ্নটা করছে এক্স ইকুয়ালস টু -1 প্লাস রুট টু আই হলে দেখাও যে এটা, এগুলো তো আমরা অলরেডি করাইছিলাম। এটা তোমার এখানে সলভ দেওয়া আছে, তুমি এখান থেকে দেখে নিবা। তো আমরা নর্মালি তোমাকে বলি যে যেটা এটা এখানে মেইন কাজ যেটা, সেটা হচ্ছে কি আইওয়ালাটাকে আমরা এক পাশে রাখি, স্কোয়ার করলে আই স্কোয়ারের মান 1 হয়ে যায়। এই যে এখান থেকে আমরা পাইছি এই যে একটা টার্ম পেয়ে গেছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়ালস টু 0। এরপর আমরা উৎপাদক করি যে এক লাইন বাদ দিয়ে এটার মান আমরা জানি, সো এক লাইন বাদ দিয়ে করি, আমরা অলরেডি ক্লাসে এগুলো করাইছি। সো তোমার এখানে সলভটা দেওয়া আছে, তুমি এখান থেকে দেখে সলভটা করে নিও। তারপর হচ্ছে আরেকজনে দিছে হচ্ছে এতকে ফুলার আকারে প্রকাশ করো। তো ফুলার আকারে প্রকাশ করা তো খুব ইজি, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে তুমি কি করবা, এই দুইটাকে গুণ করবা, গুণ করে আগে এই দুইটাকে গুণ করে একটা জেনারেল ফরম্যাট আসতে হবে। এই যে জেনারেল ফরম্যাট চলে আসছে, এখন এখানে হয়তো তুমি এই ঝামেলায় পড়ছো, ভাই আমার এখানে তো এই যে শুধু 16√3 আয় আসে, তো এখানে কিচ্ছু নাই মানে হচ্ছে এখানে 0, এখানে কিচ্ছু নাই মানে এখানে 0, দেন তুমি ক্যালকুলেশন করবো, হয়ে যাবে। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার মানটা হচ্ছে 16√3 আই, তো 16√3 আই মানে কি, আই মানে হচ্ছে ইমাজিনারি এক্সিসের দিকে এত একক, এর মানে সে ওয়াই অক্ষের এখানে আছে। তাহলে তার মডুল আর্গুমেন্ট যে 5/2 সেটা তো আমি মুখস্থই জানি, তার আর্গুমেন্ট 5/2 সেটা আমি মুখস্থই জানি, তার মডুলাস 16√3 সেটা আমি মুখস্থই জানি, আর এর মান এত আর থিটার মান এত, তাহলে এক্স ইকুয়ালস টু আর কস থিটা ইন্টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা হয়ে যায় না? আচ্ছা, এটা একটু আগে দেখানো হয়েছিল। আচ্ছা, এখানে একজনে একটা প্রবলেম দিছিল, আরেকজন অলরেডি সলভ করে দিছিল। সো এখানে তোমার কি বলছে দেখো, এখানে হচ্ছে এফ অফ এক্স সমান এক্স মাইনাস 2, জেড ইকুয়ালস টু এত, এফ অফ জেড প্লাস 6। তো আমার কথা হচ্ছে কি, আমার কথা হচ্ছে এফ অফ এক্স সমান যদি এক্স মাইনাস 2 হয়, তাহলে এফ অফ জেড প্লাস 6 সমান কত হবে, এক্সের জায়গায় জেড প্লাস 6। তাহলে এবার জেডের মান কত, ফি প্লাস আই কিউ, শেষ তো, এভাবেই করতে হবে। সো এটাই হচ্ছে মেইন, তুমি ফাংশনগুলো বের করতে পারলে আর বাকিটা অটোমেটিক পেরে যাবা। আচ্ছা, এই ম্যাথটা একজনে প্রশ্ন করছিল, মেবি অপরাজিতা দাস মৌ প্রশ্ন করছিল।
এই আমরা 10টা মিনিটের প্রবলেমগুলো বলে দিই, কারণ হচ্ছে আমাদের আসলে হচ্ছে প্রবলেম রেখে দিলে আমরা পরের দিন আবার সবগুলো শেষ করতে পারবো না, কারণ সবার প্রবলেমের তো আনসার দিতে হবে, কারণ সবার প্রবলেমের গুরুত্ব সমান। আচ্ছা, এবার আসো এখানে এই প্রশ্নটা আবার আমি সলভ করাইনি। সো যেহেতু ও দিছে, আমি একসাথে সলভই করাই দিই, এটা হয়তো কাজে আসতে পারে। এই প্রশ্নটা হয়তো কাজে আসতে পারে, ওই কারণে আমি সলভ করাই দিই। সো ও যে প্রশ্নটা দিছিল সেই প্রশ্নটা হচ্ছে শুধুমাত্র এই যে আমার এখানে দেওয়া সেকেন্ড প্রশ্নটা, তো আমি একটার বদলে 2টা করে দিচ্ছি। তো দেখো, তুমি তার প্রশ্নটা বাদ দাও, তুমি আমার প্রশ্নের দিকে তাকাও। দেখ কেতাব স্যারের বইয়ের ম্যাথ ইয়াতে অক্ষরপত্র বইতে নাই। সো এখানে বলা হয়েছে কি, দেখো এফ অফ এন সমান হচ্ছে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2। আগে আমাকে বলো বোর্ডটা তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না। আচ্ছা দাঁড়াও, আমি এটা মুছে ফেলি, ওর প্রশ্নটা মুছে ফেলি, যেহেতু ওর এখানে কোনো প্রশ্নটা আমার এখানে লেখা আছে, একটু বড় করে ফেলি। আচ্ছা, এই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার আশা করি দেখা যাচ্ছে। সো বলা হয়েছে কি, দেখো এফ অফ এন সমান 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1 ইন্টু 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2। এন বিলংস টু এন। মনে রাখবা এই এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে 1 2 3 4 5 এরকম, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোই হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। সো এখানে এন বিলংস টু এন বলছে, মানে এন এর মান তোমাকে 1 2 3 4 5 এগুলোই বসাইতে হবে। আচ্ছা, ভালো কথা। এবার তোমাকে কি বলছে দেখো, তোমাকে বলছে এফ অফ 0 ইন্টু এফ অফ 1 ইন্টু এফ অফ 2 এভাবে এফ অফ এন পর্যন্ত, এটার মান এত। সো এখন আসলে মেইন কথা হচ্ছে কি জানো, এত বড় জিনিসটার মধ্যে তুমি যদি একবারে এন এর মান 0, একবার এন এর মান 1, একবার এন এর মান 2 এভাবে বসাইতে যাও, তুমি হয়রান হয়ে যাবা। এর থেকে বেটার এটাকে আগে ছোটো করে ফেলি। আমার এফ অফ এনটাকেই আগে আমি সিম্পল করে ফেলি। এফ অফ এন বিশাল, তাকে ছোটো করে ফেলি, ইজিলি ছোটো করা যাবে, কারণ এখানে ওমেগা টু দি পাওয়ার 3 গুণিতক আছে। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস ওমেগা টু দি পাওয়ার 1 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 1। আর এখানে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 3n ইন্টু ওমেগা স্কোয়ার। ওমেগা টু দি পাওয়ার 3n এর মান হচ্ছে 1, ওমেগা টু দি পাওয়ার 3n এর মান হচ্ছে 1। এবার দেখো তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার। এবার তারা গুণ করছে, তুমি গুণ না, তাহলে তারা এখান থেকে গুণ করছে কি, 1 দ্বারা গুণ করছে, 1 দিয়ে গুণ করো, ওমেগা দিয়ে দুইটাকে গুণ করো, 4টা রাশি পাবা। ওই 4টা রাশির মধ্যে ওমেগা কিউবের মান হচ্ছে 1, আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1। তাহলে কি হয়, 1 মাইনাস মাইনাসে +1 মান হচ্ছে 3। একটা জিনিস খেয়াল করছো, ফাইনালি এফ অফ এন এর মান 3 চলে আসছে। এফ অফ এন এর মান 3 মানে কি, এটা কি এন এর উপর নির্ভর করতেছে না, এর মানে এন এর মান যাই হোক না কেন এফ অফ এন এর মান 3 আসবে। এর মানে হচ্ছে এফ অফ 0 এর মানও 3, এর মানে হচ্ছে এফ অফ 1 এর মানও 3, এর মানে হচ্ছে এফ অফ 2 এর মানও 3, সবার মান 3 3 3 3 3। তো তোমাকে প্রথমে বের করতে বলছে এটা, তাহলে আমার এফ অফ 0 এর মান হচ্ছে 3, এফ অফ 1 এর মান 3, এফ অফ 2 এর মান 3, এরকম কয়টা, এন সংখ্যক। এখন মনে রাখা জরুরি, এন সংখ্যক হলে কেন n+1 উৎপাদক পর্যন্ত, কারণ এটা কিন্তু 1 দিয়ে শুরু হয় নাই, 0 দিয়ে শুরু হয়েছে। এখানে 0 থেকে শুরু করে 30 পর্যন্ত মানে হচ্ছে এখানে 31টা আছে, 0 থেকে শুরু করে 50 পর্যন্ত মানে এখানে 51টা আছে, 0 থেকে শুরু করে n পর্যন্ত মানে এখানে n+1 সংখ্যক 3 আছে। তো আমরা 3 × 3 × 3 × 3 কে আমরা কি লিখতে পারি, 3⁴ কেন, 4টা আছে, এরকম কয়টা আছে, n+1 সংখ্যক 3 আছে, তাহলে 3⁴ n+1, এটাই আমার আনসার।
এটাই আমার আনসার। বুঝছি কি না? এবার হচ্ছে তোমাকে আরেকটা প্রশ্ন দিয়েছে, এটা f(0) ইন্টু এভাবে প্লাস মাইনাস ওয়ালা দিছে, হ্যাঁ। তো এবার তুমি ঠিক সেম ওয়েতে এটা করো, আমাদের এটা করো, যে এটা করলে তোমার এখানে যে জিনিসটা এখানে প্লাসটাও আছে মাইনাসটাও আছে, তাহলে f(n) সমান 3, f(0) সমান 3, f(1) সমান 3, f(-1) সমান 3 হবে। তুমি n এর মান -1 বসাই দেখো 3 পাবা, কারণ n এর উপর নির্ভর করে না তো। তাহলে তুমি যাই বসাও +1 -1 যাই বসাও 3 পাবা। তাহলে এখানে যেহেতু একটু খেয়াল করো f(+-1) আছে, এর মানে +1ও আছে -1ও আছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা, এই যে f(+-1) এর জায়গায় +1 × -1, +-2 এর জায়গায় +2 × -2, প্লাস মাইনাস এভাবে সবগুলো বসাবো। তাহলে বসাইলে এরকম কয়টা পাচ্ছি দেখো, প্রত্যেকটা দ্বিগুণ হয়ে যাচ্ছে না? এরকম কয়টা আছে? n সংখ্যক দ্বিগুণ হয়ে টয়েজ n হয়, আর f(0)টা থেকে যায়। f(0)টা তো আর প্লাস মাইনাস নাই, বাকিগুলো প্লাস মাইনাস। তাহলে 1 থেকে শুরু করে n পর্যন্ত 2টা করে, তাহলে টোটাল কয়টা হলো? 2n সংখ্যক। আর আরেকটা হচ্ছে এটা, টোটাল কয়টা হলো? 2n + 1। এই 2n + 1 সংখ্যক 3কে যদি পাশাপাশি গুণ করে বসাই, আনসার হবে 3^2n + 1। বুঝছি কিনা বলো? এটা জোস একটা ম্যাথ। হ্যাঁ, একজন বললো হচ্ছে ভাই এখানে বিলংস টু ন্যাচারাল নাম্বার বলে n এর মান -1 কেন হয়? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ওরা বলছিল বিলংস টু n, কিন্তু এখানে দেওয়ার সময় যেহেতু তারা নেগেটিভ দিছে, তোমাকে নেগেটিভগুলো কাউন্ট করতেই হচ্ছে। মানে নেগেটিভ দেওয়ার কারণে তোমাকে নেগেটিভগুলো কাউন্ট করতে হচ্ছে, কিন্তু নর্মালি ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে শুধু পজিটিভগুলো। অর্থাৎ এই জিনিসটা খাটবে শুধুমাত্র 1 নম্বরের জন্য, 2 নম্বর প্রশ্নে সেই জিনিসটা খাটবে না। 2 নম্বর প্রশ্নে ন্যাচারাল নাম্বার খাটবে না আসলে। এই ম্যাথটা আমি করাই নেই আগে, তোমরা একটু নোট করে, মানে এই যে আজকের ক্লাসটাও তো নোট করবা, সেখানে তুলে রাখবা। আর এই যে এই বর্গমূলটা a + ib দিয়ে স্কোয়ার করে নর্মালি করবা, আনসার মিলে যাবে, আমার আর বলার দরকার নাই। আচ্ছা, একজনে বললো ভাই অয়লারের সূত্রের প্রতিপাদনটা একটু দেখায়েন। তার আগে আমি অয়লারের সূত্রের প্রতিপাদন দেখানোর আগে আমি একটা কথা বলে নিই, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমরা জানি অয়লারের সূত্র হচ্ছে e⁻i θ হচ্ছে cos θ + i sin θ। এখন যদি তুমি থিটার মান কখনো 5/2 বসাও, মানে 90 ডিগ্রি, 5/2 বসালে সব জায়গায় 5/2 বসবে, আনসার আসবে i। এই কথাটার মানে হচ্ছে e⁻i 5/2 = i। পরীক্ষায় প্রশ্ন আসে e⁻i 5/2 কোন ধরনের সংখ্যা? বাস্তব, অবাস্তব, জটিল, কোন ধরনের সংখ্যা? উত্তর হচ্ছে e⁻i একটি কী সংখ্যা? অবাস্তব সংখ্যা, কারণ e⁻i 5/2, i 5/2 মান হচ্ছে i। একইভাবে পরীক্ষায় আসে e⁻i কোন ধরনের সংখ্যা? আমরা জানি e⁻i এর মান হচ্ছে -1, যেটা হচ্ছে গণিতের সর্বকালের সবচেয়ে সুন্দর সমীকরণ। সো এটা হচ্ছে বাস্তব সংখ্যা। সো পরীক্ষা যদি কখনো আসে e⁻i কী ধরনের সংখ্যা, i দেখে বলে দিও না অবাস্তব, এটা কিন্তু আসলে বাস্তব সংখ্যা। আর e⁻i 5/2 একটা অবাস্তব সংখ্যা, যার মান হচ্ছে i। এটা অনেক সময় পরীক্ষায় আমাদের MCQতে এই ধরনের প্রশ্নগুলো আসে, বিশেষ করে অ্যাডমিশন লেভেলে এগুলো বেশি আসে। আচ্ছা, একজন বললো অয়লারের সূত্র, আমি ক্লাস নেওয়ার সময় বলছিলাম অয়লারের সূত্র আসলে প্রতিবেদন করা যায়, কিন্তু আমরা প্রতিবেদন করাই দিই নাই, কারণ এটা আসলে এক্সট্রা আর কি, করলে তুমি করতে পারো, জেনে রাখতে পারো, পরীক্ষা কোনো প্রতিবেদন আসবে না। তো যেহেতু বলছো তাও আমি করে দিই। তো এখানে আমি জাস্ট এক্সের জায়গায় থিটা ধরছি, মানে থিটার জায়গায় এক্স লিখছি, কোনো ব্যাপার না। e⁻i θ লেখা যে কথা, ix লেখাও সেম কথা, এখানে এক্সটা আমাদের কোণ মিন করে। তো আমরা তো এটা জানি e⁻x এর সিরিজ জানি না, ম্যাকলরিন সিরিজ, আর তোমরা ফার্স্ট ইয়ারে করছো। e⁻x হচ্ছে 1 + x + 1 + x/(1 + x² (2)
প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 ব্লা 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 ব্লা। এটা হচ্ছে আমার কার্স ম্যাকলরিন সিরিজ। এটা হচ্ছে আমার ই টু দি পাওয়ার এক্স এর ম্যাকলরিন সিরিজ। এখন অয়লারের সূত্র প্রতিপাদন করতে হলে তোমার তো ই টু দি পাওয়ার এক্স থাকে না, তোমার থাকে ই টু দি পাওয়ার আই এক্স অথবা আই থিটা, যেটাই লেখো, এক্সও লিখতে পারো থিটাও লিখতে পারো। তাহলে আমি লিখছি ই টু দি পাওয়ার আই এক্স। যদি ই টু দি পাওয়ার আই এক্স হয় তাহলে 1 প্লাস আই এক্স ডিভাইড বাই 1, আই এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2, আই এক্স হোল কিউব ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3, এভাবে চলতে থাকবে। এবার তোমার কাজ কি? এবার তোমার কাজ হচ্ছে, তোমরা জানো আই এর পাওয়ার কত হলে কি হয়, আই এর পাওয়ার আই স্কোয়ারের মান কত, আই কিউবের মান কত, আই টু দি পাওয়ার 4 এর মান কত, আই টু দি পাওয়ার 5 এর মান কত, আই টু দি পাওয়ার 6 এর মান কত, এগুলো তোমরা জানো। জেনে 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 তুমি এখানে বসাইছো। বসানোর পর তুমি যে কাজটা করবা, এখানে যাদের সামনে আই আছে, এই দেখো এটার আগে আই আছে, এটার আগে আই আছে, এটার আগে আই আছে, এটার আগে আই আছে, যাদের সামনে মানে যাদের পাওয়ার বিজোড় তাদের সামনে আই, যাদের সামনে আই আছে তাদেরকে একসাথে করে তাদের থেকে আই কমন নাও, বাকিদেরকে আলাদা রাখো। এখন তুমি ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবা এটা হচ্ছে আসলে কজ এক্স এর ম্যাকলরিন সিরিজ, আর এটা হচ্ছে আসলে সাইন এক্স এর ম্যাকলরিন সিরিজ। যেরকম আমাদের ই টু দি পাওয়ার এক্স এর ম্যাকলরিন সিরিজ আছে, এরকম কজ এক্সেরও আছে, সাইন এক্সেরও আছে। আসলে এই সিরিজটা হচ্ছে এই ধরনের যে সিরিজটা 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4, এটা হচ্ছে কজ এক্স এর ম্যাকলরিন সিরিজ, আর এটা হচ্ছে সাইন এক্স এর ম্যাকলরিন সিরিজ। তাহলে আমরা বলতে পারি কজ এক্স প্লাস আই সাইন এক্স। তাহলে ই টু দি পাওয়ার আই এক্স ইকুয়ালস টু হচ্ছে কজ এক্স প্লাস আই সাইন এক্স। এটা হচ্ছে আমাদের অয়লার্স থিওরেম। আর তোমরা দেখিও ইংলিশে কিন্তু এটা এভাবে লেখে EUL, এটা কিন্তু উচ্চারণ হচ্ছে অয়লার, বাট কথা হচ্ছে তোমার এই যে ইংলিশে অনেকে ইউলারও বলে, বাট উচ্চারণ হচ্ছে সঠিক উচ্চারণ হচ্ছে অয়লার। অনলাইনে সার্চ মারার সময় তুমি OILER এভাবে বললে আর হবে না, মানে প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে এভাবে। হ্যাঁ বুঝছো, আজকে শেষ করে দিই, আজকে আর না করাই। তাহলে আমাদের প্রবলেম সলভিং নেক্সটগুলো কখন করাবো? এই কালকে করবা? কালকে বৃহস্পতিবার, আর বেশিক্ষণ মানে আর বেশি নাই, আসলে আর বেশি নাই, বুঝছো। কালকে আমরা মোটামুটি ঘন্টাখানিক করলে হয়ে যাবে, ঘন্টাখানিক লাগবে না হয়তো। আচ্ছা তোমরা আমার একটু বলো তো তাহলে, এই যে কি বলে কালকে মানে কালকে কী বার? বৃহস্পতিবার। কালকে বৃহস্পতিবার সন্ধ্যায় করতে পারবা? কালকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় পারবা? কালকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় পারবা কিনা একটু কমেন্টে জানাও। নীলাদ্রি প্রবাল -3i এর আর্গুমেন্ট কীভাবে বের করবো? দেখো আমি তোমার একটা কথা বলে রাখি, আই মনে করো AI এর আর্গুমেন্ট, যেখানে এ মানে হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, AI এর আর্গুমেন্ট সবসময় 5/2, মাইনাস AI এর আর্গুমেন্ট সবসময় -5/2, মুখস্থ রাখবা। অর্থাৎ তুমি যদি মনে করো 6 এর আর্গুমেন্ট কত? 6i মানে কি, এই যে এখানে আছে 1 2 3 4 5 6, আর্গুমেন্ট হচ্ছে 5/2, -6i 1 2 3 4 5 6, আর্গুমেন্ট -5/2। এর মানে ওয়াই অক্ষের মানে অবাস্তব অক্ষের ধনাত্মক দিকে থাকলে +5/2, ঋণাত্মক দিকে থাকলে -5/2, মুখস্থ করে ফেলবা, কারণ এগুলো পরীক্ষা বেশি আসে না। শুক্রবার তো আমাদের আবার আছে না, যে আমরা আবার রিভিউ ক্লাস নিব না, রিভিউ ক্লাস যদি এক ক্লাসে শেষ করে দিতে পারি তখন আবার শনিবার বন্ধ থাকবে। যেহেতু জটিল সংখ্যার রিভিউ এক ক্লাসে শেষ করে দেওয়া যাবে আশা করি। আচ্ছা ইয়া করি, কালকে বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়ে নিই। হ্যাঁ কালকে বৃহস্পতিবার সন্ধ্যা নিয়ে নিই, কালকে বৃহস্পতিবার সন্ধ্যা আমরা নিয়ে নিই। নেওয়ার পর হচ্ছে আমরা এরপরে সূত্রের ক্লাস নিই। সূত্রের ক্লাস এক ক্লাসে হয়তো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, তাও আমরা রিস্ক নিব না, আমরা ডেটটা ফিক্সড রাখি।
কারণ পরের ডেট খালি দেখলেও সমস্যা নেই, এরপর আমাদের এক্সাম। সো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।